এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দিন যায় দিন আসে, হাজারো অন্ধকার কাটিয়ে ঠিক প্রভাতের দেখা মিলে জ্বলন্ত আগুনের দীপশিখার ন্যায় সূর্যের আবির্ভাবে শুরু হয় নিত্য নতুন কর্মকাণ্ড। ধূপের গন্ধে মোম ও পুরো ঘর। পুজোর ঘরে অনবরত ঘণ্টা বাজার শব্দে খানিক বিঘ্ন ঘটল ঘোরগ্রস্ত না ভাঙতে যাওয়া ঘুমের। বিনোদ আড়মোড়া ভেঙে কিছুক্ষণ মুখ ডুবিয়ে বসে থাকলো বালিশে। ফের ঘণ্টা বাজতেই সে হুড়মুড় করে বিছানা ছাড়ল। মিনিটের মাঝে চড়ুই গোসল দিয়ে কোনো মতে টি শার্ট পরতে পরতে ছুটল পুজোর ঘরের দিকে। লক্ষ্মী এক মনে আরতি দিচ্ছে। সে চুপচাপ লক্ষ্মীর পাশে হাত জোর করে প্রতিমার সামনে বসে পড়ল। চোখ বন্ধ করে মৃদু সুরে দুলতে লাগলো হাত জোর অবস্থায়। আরতি শেষ হলে লক্ষ্মী ডান হাতে জ্বালিয়ে রাখা প্রদীপের ধোঁয়া দিয়ে দিল বিনোদের মাথায়। বিনোদ মাথা নত করে সেটি গ্রহণ করল। হাত বাড়িয়ে প্রসাদটুকু মুখে পুরে নিল সে। ঠাকুরের প্রতিমার পাশে রাখা সিঁদুরের কৌটোটা হাতে নিল। আধভেজা চুলের সিঁথিতে হালকা লাল হয়ে সিঁদুর লেপটে থাকা কপালে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিল। টিপের পাতা থেকে ছোট্ট একটা লাল রঙা টিপ উঠিয়ে ঠিক ভ্রুযুগলের মাঝ বরাবর বসিয়ে দিল। লক্ষ্মী হাসত। লোকটা এই দুটো জিনিস পুজোর ঘরে এনে রেখেছে, রোজ পরিয়ে দেয় এভাবেই। বিনোদ মুগ্ধ চিত্তে হাসত। পান পাতার ন্যায় মুখটার আদল যেন সাক্ষাৎ দুর্গা মায়ের প্রতিমা। থুতনিটা খানিক সুচালো। লক্ষ্মীর এই সুচালো থুতনি তার বেশি পছন্দের। চুমু দেওয়ার এত এত বিশেষ বিশেষ জায়গা থাকতেও তার এই সুচালো থুতনিতে চুমু খেতে হবে। নিয়ম করে এখানে কয়েকবার চুমু না খেলে তার বিরাগ ভাজন হয়। কয়েক মাস আগেও যেই চোখ ছিল অতল গভীরে ঢাকা, তালশিটে দাগ পড়া রুগ্ন সেই মুখ চোখে যেন এখন মাতৃত্বের আনন্দের উজ্জ্বলতা ছড়াচ্ছে। এই সিদ্ধান্তটা যদি সে আরো আগে নিত তাহলে মেয়েটাকে অত মানসিক চাপের মধ্যে দিন কাটাতে হতো না। লক্ষ্মী কপাল কুঁচকে দেখছে ভাবুক লোকটিকে। তা দেখে বিনোদ গা দুলিয়ে হাসত। আঙুল মাথায় লেগে থাকা সিঁদুর খানিকটা লক্ষ্মীর নাকের ডগায় লাগিয়ে দিল। প্রতিক্রিয়া দেখানোর সুযোগ না দিয়েই মাথা নুয়ে সুচালো থুতনিতে খানিকক্ষণ সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। এতে যেন মা দুর্গা থেকে মা কালীর রূপ ধারণ করল লক্ষ্মী। খেপে গিয়ে বলল, আপনি ইদারিং আলসে হয়ে গিয়েছেন। পুজোর ঘরে আসতে দেরি, ঘুম থেকে উঠতে দেরি, কাজ যেতে দেরি, ঘরে আসেন তাড়াতাড়ি, এসে এমন ফাজলাম করেন। পুজোর ঘর থেকে বের হতে হতে বলল লক্ষ্মী। পাল্টা তেরা উত্তরটাও আসলো তৎক্ষণাৎ। তুমি ইদানিং সুন্দর হয়ে গিয়েছো, মোটা গোলুমুল হয়ে গিয়েছো, ব্যস্ত হয়ে গিয়েছো, সারাক্ষণ পুজোর ঘরে পড়ে থাকো। আমার দিকে একটু খেয়াল নেই তোমার। ঘরের জুতো জোড়া পায়ে ঢুকিয়ে বলল বিনোদ। লক্ষ্মী কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। ফলে মেরুন রঙা সুতির শাড়ির আড়ালে সদ্য 9 মাসে পদার্পণ করা স্ফীত প্যান্টটা আরও দৃশ্যমান হয়ে উঠল। সেটি দেখতেই বিনোদ যেন হুঁশ হারালো। আফসোসের কণ্ঠে বলল, ঠিক এর জন্যই আমার কাজে যেতে ইচ্ছে করে না। মনে হয় যেন সারাক্ষণ তোমার সামনে বসে থাকি আর তোমায় মন ভরে দেখি। গোলাপ আসলে তো আর এই রূপ থাকবে না। হুম, গোপাল আসলে আর আমাকে আপনার ভালো লাগবে না। সেটা নয়, ভুল বলছো তুমি। গোলাপ আসলে তো আর এই ফুকলো রুচির মতো পেটটা থাকবে না। এটাতে তোমায় ভালো মানায়, একদম আদরে পুতুল। হুম হুম। জনাব দেখি আজ সকাল সকাল বাড়ি রোমাঞ্চকর মুডে রয়েছেন। লক্ষ্মী সুর টেনে বলল। কোমরে আঁচল গুজে ধীরে ধীরে রান্নাঘরে ঢুকলো। তার পিছু পিছু বিনোদও ঢুকলো। আমি সবসময় রোমাঞ্চকর মুডে থাকি, শুধু দেখাতে পারি না গোলাপের জন্য। সারাক্ষণ গোপাল গোপাল করছেন কেন? ও তো মেয়েও হতে পারে। সেটা তো আজ দেখা যাবে। ডাক্তার ম্যাডাম বলেছে আজ রাত 8টায় হাসপাতালে যেতে। যখন চংকস কম থাকবে সে সময় নিয়ে তোমায় দেখতে পারবে। আপনি এখন আসবেন? সন্ধ্যার আরতি একসাথে দেব। সত্যি? 3 সত্যি। ধন্যবাদ। আমি অনেক উত্তেজিত হয়ে আছি জানেন। ডাক্তার ম্যাডাম আজ বলবে ও মেয়ে নাকি ছেলে। আমার গোলাপ আসবে। ইস, মা লক্ষ্মীও তো আসতে পারে। লক্ষ্মী আছে আমার ঘরে, এখন একটা গোলাপ চাই আমার। আচ্ছা আচ্ছা, দেখা যাবে কে যেতে। দেখে নিও।
বলেই বিনোদ লক্ষ্মীর হাত থেকে আটার কৌটোটা নিয়ে নিল। ওটা নিয়েছেন কেন? আজ নাস্তা আমি বানাবো, তুমি কি খাবে বলো? আপনার কাজ নেই? আছে, কিন্তু তা এখন অনেক সময় বাকি, একটু দেরি করে গেলে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে লুচি আর ছোলার ডাল রান্না করুন। যথাজ্ঞা মহারানী। বিনোদ নত মস্তকে বলল। লক্ষ্মী খিলখিলিয়ে হেসে উঠল, এক হাতে স্ফীত পেট আঁকড়ে। বিনোদ তা মন ভরে দেখল। বিগত মাসগুলোতে সে এক অন্য লক্ষ্মীকে দেখেছে, যে চঞ্চল, সারাক্ষণ হাসে, কিছুক্ষণ পর পর পুজোর ঘরে ঢুকবে, বারান্দায় থাকা তুলসী গাছে পানি দেবে, এখান থেকে ওখানে ছুটবে আর পেট আঁকড়ে একা একা কথা বলবে অনাগত সন্তানের সাথে। বিনোদ মাঝে মধ্যে অপরাধ বোধে ভেঙে মেয়েটি আগে কত কিছু সহ্য করেছে, সে ঠিকভাবে তার ভালো থাকা নিশ্চিত করতে পারেনি, তাই ভেবে সেদিনের পর থেকে সে আর নিজের বাড়িতে ফেরেনি। দূর থেকে ছেলের দায়িত্ব পালন করেছে। সে পক্ষপাতিত্ব করছে না, শুধু সঠিক যেটা তার সঙ্গ দিচ্ছে। তার মা পরিবার যদি সঠিক হতো, তবে সে কখনোই লক্ষ্মীকে নিয়ে ঘর ছাড়া হতো না। তার বাবা মা ভুল, লক্ষ্মীও তার দায়িত্ব। একটা মেয়ের সব ছেড়ে তার কাছে রয়েছে, নিজের সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে তার সাথে। মা বাবার মতো তার খারাপ ভালো দেখার দায়িত্বটাও তো তার। আর তাতে যদি তাকে ঘর ছাড়তে হয়, তবে তাই ঠিক। দুপুর 3টা, সিয়াশা রেডি হচ্ছে হাসপাতালের জন্য। বিকাল 4টা থেকে রাত 8টা চেম্বারে বসতে হবে। তারপর লক্ষ্মীকে দেখবে এবং রাত 10টায় একটা সার্জারি রয়েছে। ওভার সাইজের সাদা রঙের টি শার্ট, কালো ঢিলে ঢালা একটা হাই ওয়েস্টেড প্যান্টের সাথে ইন করে পরে নিল। গলায় স্কার্ফ ঝুলিয়ে ব্যাগ রেডি করে নিল। অ্যাপ্রন হাতে নিয়ে বের হতে গেলে সাইফ হাজির হলো তার ঘরে। সে মিষ্টি করে হাসল। কি হয়েছে পাপা, কিছু বলবে? আজ হাসপাতালে না গেলে হয় না বাচ্চা? কি বলছো? কত অসুস্থ মানুষ অপেক্ষা করে আছে আমার জন্য পাপা। আর তাছাড়া আজ আমার খুব কাছের একজনও আসবে ট্রিটমেন্ট করাতে। তারপরে একটা সার্জারি রয়েছে, এতগুলো মানুষকে অসুস্থতা নিয়ে আমি অপেক্ষা করাবো? আমি সেটা বলছি না। হাসপাতালে তো আর একজন ডাক্তার নয়, অনেকজন রয়েছে। তাদের দিয়ে আজ কোনোভাবে ম্যানেজ করা যায় না? তারা আমার কাছে চিকিৎসা নেবে, তাই তো আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। অন্য ডক্টরের কাছে নিতে হলে প্রথমেই তার কাছে যেত। কিন্তু তুমি এমন করছো কেন আজ? ঘরে কোনো দরকারি কাজ আছে? না, এমনিতেই বাইরের পরিবেশ তো ইদানিং খুব বেশি ভালো যাচ্ছে না, তাই না? দেখছো না পাহাড়ি এলাকাগুলোতে কি পরিমাণে সন্ত্রাসীদের অরাজকতা বাড়ছে। তা তো সব সময়ই হয়, তার জন্য তো আর জীবন থেমে থাকবে না পাপা। যা হওয়ার হবেই, তুমি চিন্তা করো না, আমি গাড়ি নিয়ে যাব। সাইফ এলোমেলো দৃষ্টিতে তাকালো। মনটা অস্থির হয়ে পড়েছে তার, কিন্তু সিয়াকে কিভাবে বোঝাবে? সে জোর জবরদস্তি মুখে হাসি টেনে মাথা নাড়ল। সিয়া মৃদু হেসে বেরিয়ে গেল। আশ্রমের বাচ্চাদের সাথে দেখা করে সেখান থেকে হাসপাতালে চলে যাবে। আগে থেকেই হাসপাতালে সিয়াশার চিকিৎসা সেবার আলোচনা হতো। এখন পরিপূর্ণ ডাক্তার হয়ে ওঠার পর সেই সুনাম যেন এখন ইচ্ছে মতো ডানা ঝাপটাতে লাগলো। একজন দায়িত্ববান ডাক্তার, ভালো ডাক্তার হিসেবে যদি কারোর নাম আসে, তবে সেটা ডক্টর সিয়াশা চৌধুরী। রাত 8টায় সিয়াশা চেম্বার থেকে বের হলো রোগীদের দেখা শেষ করে। ঘড়ির দিকে বারবার তাকালো। ততক্ষণে লক্ষ্মীর এসে যাওয়ার কথা ছিল, এলো না কেন? দুজনেই তো কি আগ্রহী চেবাকাইয়ের জন্য। বললে হলো 1 ঘন্টা আগে এসে হাজির হবে দুজনে। আজ বলেছিল আল্ট্রাসোনোগ্রাফি করে বলবে তাদের সন্তানের লিঙ্গ, সাথে ডেলিভারির ডেটও দেবে আজ। সে অলস পায়ে হেঁটে করিডোরে গেল। রাতের থমথমে আকাশ, কেমন যেন মন মরা সমীরণের নিস্তব্ধতা ছমছমে, যেমনটা অশনির ধেয়ে আসার পূর্বে নিশ্চুপ নিথর থাকে। গাছের পাতা নড়ছে না, প্রকৃতি ফিসফিসিয়ে যেন বলছে মৃত্যুর আহাজারি ভেসে আসবে ক্ষণকাল বাদে। মনটা কেমন ছটফট করে উঠল সিয়াশার। বাবা বলেছিল বাহিরের অবস্থা তেমন একটা ভালো না, হয়তো তার জন্যই সে সব কিছুকে এমন অস্বাভাবিক ভাবে দেখছে। নিজের ছটফটানি কমাতে নৌমিতার কেবিনে চলে গেল। মেয়েটি প্রচুর চপল, হাসি খুশি, প্রাণবন্ত, অপদার্থ অশ্বনীকেও হাসিয়ে ছাড়বে। নৌমিতার কেবিনে ঢুকতেই ফোনে শব্দ করে উঠল। মেসেজ এসেছে। বাবার মেসেজ দেখে সে ওপেন করল। গোটা গোটা অক্ষরে লেখা, আমি না আসা পর্যন্ত হাসপাতাল থেকে বের হবে না। সে মুচকি হেসে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো। বাবা ওভার পজিটিভ, তাকে নিয়ে ধীর গতিতে ট্যাক্সি চলছে। লক্ষ্মীর প্রেগনেন্সির পর থেকে বিনোদ কখনো ট্যাক্সি ছাড়া বের হয়নি। চালককেও বলে স্মুথলি চালাতে।
লক্ষ্মী চটপট করছে। কতক্ষণ জানলার বাহিরে উকি দিয়ে বাহিরের যানজট দেখছে, তো কখনো বিনোদকে চিমটি কাটছে, বলবে গাড়ি জোরে চালাতে বলেন, এখনো পৌঁছাচ্ছি না কেন। বিনোদ তখন কড়া চোখে শাসিয়ে দেয় লক্ষ্মীকে, এত তাড়াহুড়োর করা কি আছে। লক্ষ্মী তখন ভেজা বেড়ালের মতো চুপটি করে বিনোদের গা ঘেঁষে বসে থাকে। অন্ধকার কানাগলি পার হয়ে হাইওয়েতে উঠে কিছু দূর গেলেই ট্যাক্সি থেমে যায়। লক্ষ্মী ফের ছটফটিয়ে ওঠে, তারা কি পৌঁছে গিয়েছে? বিনোদ বলল, কি হলো দাদা, থামলেন কেন? দাদা, মনে হচ্ছে সামনে কোনো দাঙ্গা বেঁধেছে। কিছুক্ষণ আগেও তো ছিলাম না, এখন আবার এগুলো কোনখান থেকে আসলো বুঝতে পারছি না। ড্রাইভার চিন্তিত লোচনে বলল। লক্ষ্মীর মন কুঁড়েকে উঠল। নয়া মায়েদের এই এক সমস্যা, পান থেকে চুন খসলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। লক্ষ্মী ভয়াল দৃষ্টিতে তাকিয়ে নিজের পেট আঁকড়ে ধরল। বিনোদ চোখে তাকে আশ্বস্ত করল, কিছু হবে না লক্ষ্মী, আমরা অন্য রাস্তা থেকে যাব। দাদা, আপনি অন্য রাস্তা থেকে চলুন। দাদা, আগে আপনি বাইরে তো দেখেন। বিনোদের বুকের ভেতরটা কেমন করে উঠল। একটু আগেও তো তাদের চারপাশে কোনো আগুন ছিল না, তবে এত আগুন কোত্থেকে আসলো? গাড়ি আগেও যেতে পারবে না, পিছেও যেতে পারবে না। চারিদিকে চিৎকার, চেঁচামেচি, গোলাগুলির আওয়াজ আহাজারি ভেসে আসছে। তারা থানচিতে আটকে আছে। থানচি বাসিন্দারা প্রায়শই এমন দুষ্কৃতির শিকার হয় অযথা, কারণবিহীন। কত নারী, শিশু, বৃদ্ধ অযথা প্রাণ খুইয়ে ফেলে অজ্ঞাত ঘাতকদের হাতে। তবে আজ তারাও কি সেরকম কিছু সম্মুখীন হতে যাচ্ছে? মনে ভয়, শঙ্কা, রক্তের প্রবাহ যেন দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। লক্ষ্মী বিনোদের হাত আঁকড়ে কান্না করছে। বিনোদ শক্ত করে আগলে নিল লক্ষ্মীকে। কিছু হবে না শোনা, কেঁদো না। গাড়ি যাবে না তো কি হয়েছে, আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব। ড্রাইভারের ভাড়া মিটিয়ে বিনোদ ধীরে ধীরে নেমে পড়ল গাড়ি থেকে লক্ষ্মীকে নিয়ে। ওগো, শুনছেন? ওটা তো অনেকটা রাস্তা, এভাবে কি করে হাঁটবো আমি? যতটুকু পারো ততটুকু চেষ্টা করো লক্ষ্মী, বাকিটুকু আমি আছি না, চিন্তা নেই। তারা হাঁটা ধরল। দুপা হাঁটতেই দেখলো কারা যেন ছুটছে এদিকে। তারা তাড়াতাড়ি পায়ের গতি চালানো। অন্ধকার ভেদ করে কিছু মেয়ে আর মহিলা দৌড়াচ্ছে, তাদের পেছনে মুখ ঢাকা কয়েকজন ঘাতক। নিমিষেই তাদের অস্ত্রের নাগালে চলে আসলো মেয়েগুলো। চোখের সামনে অতগুলো মেয়েকে কুপিয়ে হত্যা করতে দেখে লক্ষ্মী চিৎকার করে উঠল। ভয়ানক কিছু চোখের সামনে ধেয়ে আসতে দেখে বিনোদ তৎক্ষণাৎ লক্ষ্মীকে কোলে তুলে নিল। 9 মাসের একজন গর্ভবতী মহিলাকে নিয়ে দৌড়ানো অসম্ভব হলেও জীবন মরণের খেলায় বিনোদের মধ্যে যেন একজন বাবা, একজন স্বামীর শক্তি একসঙ্গে ভর করল। সে প্রাণপণে ছুটছে ভারী শরীরটাকে নিয়ে। লক্ষ্মী চোখ বন্ধ করে জড়িয়ে ধরে আছে বিনোদকে। আর কয়েক পা এগোলেই সে অন্ধকার ঘড়িতে ঢুকতে পারবে। তখন আর এত ভয় থাকবে না, কোথাও লুকিয়ে থাকা যাবে। তবে সেই সময়টুকু বোধহয় সৃষ্টিকর্তা আর দিল না। ধাতব কিছুর আঘাতে বিনোদের কোল থেকে অদূরে ছিটকে পড়ে লক্ষ্মী। বিনোদ তখনও দৌড়াচ্ছে লক্ষ্মীর দিকে। নিজের শরীরে অজস্র রক্তকণা ঝরছে তখন। দিল না যেতে কংক্রিটের রাস্তায় ব্যথিত শরীরে চিৎকার করতে থাকা মেয়েটির কাছে যেতে দিল না। বিনোদকে রাস্তায় ফেলে এলোপাথারি মারতে লাগলো। ঘাতকেরা মারছে তবুও, আর বিনোদ কান্নারত চোখে রাস্তা গড়িয়ে গড়িয়ে ছুটছে লক্ষ্মীর কাছে। কত ধৈর্য, কত লাঞ্ছনা, কতটা প্রহর পর একটু দুজনে সুখের দেখা পেয়েছিল। তবে এটাই কি ছিল তাদের ভাগ্যে? তার সন্তানটা কি এখনো বেঁচে আছে? লক্ষ্মী কাতরাচ্ছে পেটের যন্ত্রণায়। সাথে সাথে মাথায় কেউ সজোরে আঘাত করতেই তার মুখ থেকে একদলা রক্ত বের হয়ে গেল। তবুও সে হার মানল না, হার মানবে না সে। কতগুলো অন্ধকার রজনী বাদ সে আরও দেখা পেল। সে মা হচ্ছে, তবে তাদের এভাবে বিনা অপরাধে মারছে কেন? মানুষ মারা বুঝি এতটাই সহজ? নিজের শরীর ছেড়ে দিচ্ছে, তবুও বিনোদ ছুটে এসে কালো মুখোশে আচ্ছাদিত লোকটির পা জড়িয়ে ধরল, বলল, ওকে ছেড়ে দিন, ওকে মারবেন না, ও গর্ভবতী, ওর খুব কষ্ট হচ্ছে, আপনারা আমাকে মেরে ফেলুন, ওকে ছেড়ে দিন, ভগবানের দোহাই। লোকটা সজোরে লাথি মেরে দূরে সরিয়ে দিল বিনোদকে। লক্ষ্মীর পেটে লাথি দেবে তার আগেই সশব্দে একটা গুলি ঘাতকের পা ভেদ করে চলে গেল। সেনাবাহিনীর লোকেরা ঘিরে নিয়েছে চারিপাশ। বিনোদ তখন দেহ ছেড়ে দিতে চাইল সেনাবাহিনীর লোকেদের দেখে। সে বহু কষ্টে লক্ষ্মীর কাছে গেল। রক্তাক্ত মাথা তার দুহাতে নিয়ে উদ্ভ্রান্তের মতো বলল, লক্ষ্মী, হাল ছেড়ো না, একটু সহ্য করো, চোখ বন্ধ করো না, আমরা হসপিটালে পৌঁছে যাব। ওই দেখো, ভগবান আমাদের বাঁচানোর জন্য দেবদূত পাঠিয়েছেন। ওগো, আমি আর পারছি না, আমার জানটা বের হয়ে যাচ্ছে,
ঠাকুর আমাদের সাথে এমন কেন করলো? আমি যে মোরও শান্তি পাবো না। আপনাকে একবার বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। এমন কথা বলো না লক্ষ্মী, কিছু হবে না। আমাদের গোলাপের, তুমিও ঠিক থাকবে, আমরাও ঠিক হয়ে যাব। আপনার শরীরে কোনো জায়গায় বাদ নেই যেখানে রক্ত ঝরছে না, তাও আর বলতে পারল না, পেট আঁকড়ে চিৎকার করে উঠল সে। রক্তে ভিজে গিয়েছে লক্ষ্মীর নিম্নাংশ। কিছু ঘাতকদের কোনো রকম মাত দিয়ে দর্পণ এক ছুটে এসে লক্ষ্মীকে কোলে তুলে নিল। বিনোদের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার স্ত্রীকে আমি হাসপাতালে পৌঁছে দিতে পারবো, কিন্তু আপনাকে কিভাবে সাহায্য করব আমি বুঝতে পারছি না। আপনি চারিদিকের অবস্থা দেখছেন? বিনোদ উন্মাদের মতো বলল, আমার চিন্তা করার দরকার নেই স্যার, আপনি শুধু ওকে আর আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন। দর্পণ কিছু বলল না, ছুটল লক্ষ্মীকে নিয়ে। লক্ষ্মী ব্যথিত শরীরে চিৎকার করে উঠল, সে বিনোদকে ছাড়া যাবে না। বিনোদ সেদিকে হাসি মুখে তাকিয়ে থাকলো। শরীরে কষ্ট যেন এখন ফিকে লাগছে, নিজেকে নিশ্চিন্ত লাগছে। দেহ যদি এখন প্রান্তে করতে চায় তবে আফসোস থাকবে না। লক্ষ্মী সঠিক হাতে পৌঁছে গিয়েছে, তাকে রক্ষা করে নেবে। রক্তে রঞ্জিত দেহটা হেলে পড়ে গেল, পড়তে দিল না। তার আগেই কেউ নিজের বাহু ধরে আগলে নিল। কামন ইয়াং ম্যান, এইভাবে নিজেকে ছেড়ে দিতে পারো না। পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হয় একজন বাবা, একজন স্বামী। তারা সব পারে, সব সব বুঝলে, সব। রুমারে মুখ ঢাকা সাইফ বিনোদকে কাঁধে তুলে নিল। এতক্ষণ সে দর্পণের কারণেই আসতে পারছিল না। দর্পণ চলে যেতেই সে ছুটে আসলো। যে কয়েকজনকে সাহায্য করা গিয়েছে সে করেছে, বাকি সবাই মৃত। এই দুইজনকেই সে এখনো জীবিত দেখেছিল। একজন দেশ সেবক আর যাই হোক প্রাণের ভয়ে লুকিয়ে থাকতে পারে না। সে চাকরিতে নেই তো কি হয়েছে, দেশের সেবা করার জন্য কোনো পদের প্রয়োজন নেই। সবচেয়ে বেশি প্রয়োজন হলো ইচ্ছা শক্তি। বিনোদ ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। সমীরণের নিস্তব্ধতা ভাঙল। অশনির অপেক্ষা করতে করতে তারা হাজির হলো প্রলয় নিয়ে। শত শত মানুষের মৃত্যুর গন্ধে হাসপাতালের পরিবেশ তখন ভারী, যেন কোনো শ্মশানঘাট। ডাক্তাররা ছুটছে এই ওয়ার্ড তো ওই ওয়ার্ডে, শেষ পর্যন্ত ডাক্তারেরও কমতি পড়ল। সরকারি হাসপাতাল থেকে ডাক্তার আনতে হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বেশিরভাগই মারা গিয়েছেন। খুব অল্প কয়েকজন বিপজ্জনক অবস্থা থেকে বের হতে পেরেছে, যারা লড়াই করতে পেরেছে নিজেদের সাথে। এমার্জেন্সি ওয়ার্ড থেকে ব্যস্ত গতিতে বেরং মুখটি নিয়ে বের হচ্ছিল সিয়াসা। অ্যাপ্রনে রক্তে ভিজে উঠেছে, সেটি পরিবর্তন করে আবার ছুটল। করিডোর পার হতেই আরও আহত নিহত মানুষ নিয়ে ঢুকতে লাগলো নার্সরা। সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তারা পৌঁছে দিচ্ছে। হঠাৎ করে পা দুটো জমে গেল, চোখ দুটো পানি ছেড়ে দিল। রক্তে মাখামাখি খাকি পোশাকে আবৃত কাঠখোট্টা লোকটির কোলে চিরচেনা মানুষটিকে দেখে রক্তে যুবথুবু লক্ষ্মীকে চিনতে অসুবিধা হলো না তার। বুকের আর্তনাদ, ভেতরটা আর্তনাদ করে উঠল। নার্সরা লক্ষ্মীকে স্ট্রেচারে রাখতে বললেও দর্পণ রাখল না। সোজা সিয়াসার সামনে এসে দাঁড়ালো, বলল, আমি তার স্বামীকে কথা দিয়ে এসেছি, তার বাচ্চা আর স্ত্রীকে বাঁচিয়ে নেব। আপনার আমার ওয়াদা রক্ষা করতে হবে। তাদের বাঁচিয়ে নেবেন, আপনি নিবেন তো? সিয়াসা নিঃশ্বাস তাকিয়ে রইল। সৃষ্টিকর্তা না চাইলে তার পক্ষে এটা অসম্ভব। নিঃশ্বাস আটকে বলল, আমি চেষ্টা করব। এতটুকু শুনতেই নিথর দেহটিকে স্ট্রেচারে রাখলো দর্পণ। এক দণ্ড কাল বিলম্ব না করে সে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। প্রধান ফটকে আসতে ব্যস্ত গতিতে কাঁধে করে ছুটে চলা লোকটির দিকে এক পলক তাকালো সে। রক্তাক্ত বিনোদকে নিয়ে কেউ ছুটছে। তিমিরে ডোবা কামরাটি, বাহির থেকে প্রিয়জন হারানোর আর্তনাদ পাঁচিল ভেদ করে কামরায় প্রবেশ করছে। তবে কামরায় অবস্থানরত নারীটির কর্ণকুহুরে সেটি প্রবেশ করছে না। কামরার একদম এক কিনারায় সেটে আছে সিয়াসা। হাঁটু জড়িয়ে মুখে স্কার্ফ গুজে উদ্ভ্রান্তের মতো কাঁদছে সে পারেনি বাঁচাতে লক্ষ্মীর সন্তানটিকে, পারেনি। লক্ষ্মী তার কেরিয়ারের সবচেয়ে সুন্দর প্রারম্ভ ছিল, তবে আজ যখন নিজের হাতে নিজের চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখল, নিজের করিত কর্মা নিয়ে তার সংশয় সৃষ্টি হচ্ছে। মেনে নিতে পারছে না সে নিজেই। কি সুন্দর আবেগঘন দিনটি ছিল যেদিন সে জানতে পেরেছিল লক্ষ্মী মা হচ্ছে। সে কিভাবে মুখ দেখাবে বিনোদ, দাদা, লক্ষ্মী আর দর্পণকে কি জবাব দেবে সে যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি। লক্ষ্মীর বাচ্চাটিকে তৎক্ষণাৎ সিজারের মাধ্যমে পৃথিবীতে আনলেও সে ছিল মৃত। একটা ফুটফুটে ছেলে হয়েছিল লক্ষ্মীর। এমনিতেই লক্ষ্মীর শারীরিক অসুস্থতার জন্য বাচ্চাটি আগে থেকেই নাজুক ছিল।
সেখানে অতটা আঘাত সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। লক্ষ্মীর অবস্থা আশঙ্কাজনক থাকলেও এখন সে মোটামুটি চিন্তা মুক্ত রয়েছে। বিনোদকেও আইসিইউতে নেওয়া হয়েছে, কোনো রকম প্রাণটা আটকে ছিল, যে এখনো মৃত্যুর সাথে লড়ছে। এখন পর্যন্ত ডাক্তাররা খারাপ ভালো কিছু বলতে পারেনি। তবে আশ্চর্যের বিষয় হলো বিনোদের অবস্থা এতটা খারাপ থাকা সত্ত্বেও সে রেসপন্স করছে না। হয়তো স্ত্রীর সন্তানের জন্য অবচেতনেও সে লড়ছে মৃত্যুর সাথে। ম্যাম, সিয়াসা ম্যাম। নিজের অ্যাসিস্ট্যান্টকে ডেকে সিয়াসা তাড়াতাড়ি করে চোখ মুখ মুছে দৌড়ে গেল দরজার দিকে। কি হয়েছে নূপুর? আরও কোনো পেশেন্ট এসেছে? নো ম্যাম, আপনার একজন পেশেন্ট যিনি আইসিইউতে রয়েছেন, তার রক্তের প্রয়োজন, কিন্তু কোনো জোগাড় হচ্ছে না এই মুহূর্তে। ডাক্তাররা তাড়া দিচ্ছেন। ব্লাড ব্যাংকে যোগাযোগ করনি? করেছিলাম, তাদের কাছে এই গ্রুপের রক্ত এখন সংগ্রহে নেই। কি গ্রুপ? ও নেগেটিভ। ডক্টর নমিতার রক্তের গ্রুপ এটা, তার সাথে যোগাযোগ করুন। সিয়াসার বলতে দেরি আছে, নুপুরের দৌড় দিতে দেরি নেই। ওই টিস্যু নিয়ে মুখ মুছে সিয়াসা হেঁটে লক্ষ্মীর কেবিনের দিকে গেল। বিনোদের পরিবার আহাজারি করছে। আমি কি জীবন দীক্ষাই নাই? আমি তো কিছু জানি না। কতবার কইলাম বিনোদেরে ওই মাইয়ার কথায় গন্না সারতে। আমার স্যারার তো মাথা খাইছে ওই মাইয়া। আমি প্রথম থেকেই জানতাম এই মাইয়া অপয়া অলক্ষী। আমার এত সুন্দর নাতিটারে তো খাইছেই, এখন আমার পোলাডারেও খাইতে লইছে। হায় ভগবান, তুমি কি খেল দেখাইতেছো? দিনে কি তোমারে কম স্মরণ করি? ওই কুলক্ষণে মাইয়ের থেকে তো তোমারে সব সময় রক্ষা করছি, কি এই দিন দেখবার জন্য? মৃত নাতিকে কোলে নিয়ে বিনোদের মা এমন আহাজারি করছে। বিনোদের মায়ের এমন কথায় সিয়াসার ভেতর ক্রোধের স্ফুলিঙ্গ হতে লাগলো। তবে সে সন্তর্পণে সেটি গিলে নিল। আগে বিনোদ লক্ষ্মীর সুস্থ হওয়াই তার কাম্য। সে কোনো কিছু তোয়াক্কা না করে কেবিনে ঢুকে গেল। নির্ধস্ত নিধর পড়ে আছে লক্ষ্মী, মাথা মুখের একপাশ পুরো ব্যান্ডেজ করা। আরও একবার সব চেক করে সে লক্ষ্মীর পাশে টুল টেনে বসল। ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাথার আঘাত গভীর, এখানে কেউ ধাতব কিছু দিয়ে আঘাত করেছে। সিয়াসার মনে তীব্র কৌতূহল, এমন কারা করছে, কেনই বা করছে? কি পাচ্ছে তারা এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষ মেরে? নাকি মানুষের মনে ভয় শঙ্কা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য? আইনের লোক কেন তাদের পুরোপুরি নির্মূল করতে পারছে না? এমন আরও অনেক প্রশ্ন মনে বাসা বাঁধতে লাগলো সিয়াসার। বাবাকে আসতে বারণ করেছে সে। আজ কোনো ডাক্তারদেরই শ্বাস নেওয়ার ফুরসত নেই, বাড়ি ফেরার তো দূরের কথা। রাত গভীর হয়, সাধারণ মানুষের লাশ, আহত মানুষের আশা বন্ধ হলেও শেষ রাতে কয়েকজন সেনা সদস্যের লাশ আনা হয়। পালাক্রমে অনেক আহত সেনারা আসতে থাকে। হাসপাতালের সকল ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করছে সকলকে চিকিৎসা সেবায় আয়তায় আনতে। ইমার্জেন্সি ওয়ার্ডে সিয়াসা, নৌমিতা সহ আরও অনেকজন ডাক্তার সেনা সদস্যদের চিকিৎসা সেবা দিচ্ছিল। নিজের কাজে মগ্নে সিয়াসা আনমনা একবার দরজার দিকে তাকায়। চোখে পড়ে দরজার বাইরে রাখা বেঞ্চিতে মাথা নুইয়ে বসে থাকা কাঠকোটটা মুখটির দিকে। সিয়াসা সপ্রতিভ চাহনিতে তাকায় সেদিকে। মাথা থেকে রক্ত ঝরছে। আহত সে একজন নার্সকে বলল কোনো ডাক্তার পাঠাতে তার কাছে। ম্যাম, সকল ডাক্তাররা ব্যস্ত রয়েছে, অবসরে এখন আর কোনো ডাক্তার নেই, আর জন্যই তো ওই ছাড়িরা ওখানে অপেক্ষা করছে। সিয়াসা চিন্তিত লোচনে আরও একবার দরজার বাহিরে তাকালো। মাথা থেকে অনেকটা রক্ত ঝরছে, তবে দর্পণের পাশের ব্যক্তিকে দেখে খানিক অবাক হলো। ওটা সুবেদার, তথাকথিত প্রতিবন্ধী লোক, তারও একই অবস্থা। আচ্ছা ঠিক আছে, আপনি সাময়িক কিছু মেডিসিন দিন তাদেরকে, আর রক্ত ঝরা বন্ধ করার ব্যবস্থা করুন। আমি ততক্ষণে ওনাকে দেখে আসছি। ওকে ম্যাম। বলেই নার্সটি স্টিলের ট্রে হাতে সেদিকে গেল। নিজের কাজের গতি বাড়ালো সিয়াসা। মাথায় ব্যান্ডেজ করা শেষ হলে নৌমিতাকে বলল, এই নমিতা, তাড়াতাড়ি কর, ওখানে আরও কয়েকজন চিকিৎসাবিহীন আহত বসে আছে। তুই যা, আমি আসছি। নৌমিতা ব্যস্ত কণ্ঠে বলল। কাঁধে কারোর স্পর্শে দর্পণ ঝাপসা দৃষ্টিতে চোখ তুলে তাকালো। সিয়াসা পুরো দেহে একবার চোখ বোলালো। কোনো মাথায় আঘাত ছাড়া আর কোনো আঘাত নেই। সে বলল, আপনারা আমার কেবিনে চলুন, সেখানে এত ভিড় নেই এখন, আপনারা আরাম পাবেন। আমিও ঠিকভাবে আপনাদের চিকিৎসা করতে পারবো। আপনার থেকে কেন চিকিৎসা নেব আমরা? আপনি কি ডাক্তার?
এমন বিষাদীয় বিভ্রাটপূর্ণ একটি সিচুয়েশনে এমন অদ্ভুত অসংগত কথায় সিয়াসা অবাক লোচনে তাকালো সুবেদারের দিকে। গাল ঘাড় বেয়ে রক্ত পড়ছে, তবুও এই লোক এমন কথা কিভাবে বলতে পারছে? আপনার যে মাথা খারাপ তা বারবার প্রমাণ করার প্রয়োজন নেই। আমি জানি আপনার মাথা খারাপ, আপনার চিকিৎসা নেওয়ার ইচ্ছে নেই। ওকে ফাইন, দরকার নেই, আপনি এইভাবেই থাকুন। আর যারা কষ্ট পাচ্ছে তাদের অন্তত নিতে দিন। সিয়াসা চিবিয়ে চিবিয়ে বলল, মাথাটা তার ভার হয়ে আছে, শরীর ভেঙে আসছে সেই রাত থেকে ছোটাছুটি করতে করতে। মাথা খারাপ হোক আর যাই হোক, অন্তত একজন ইন্টার্নারের থেকে চিকিৎসা নিয়ে অকালে মরতে চাই না, আর না সার চাই। দর্পণের দিকে আঙুল তাক করে বলল সুবেদার। দর্পণের দেহ ঢলে পড়তে চাইছে, তবুও শক্ত হয়ে বসে আসছে। দুর্বল জড়ানো কণ্ঠে আদেশের স্বরে কোনো রকম বলল, স্টপ ইট সুবেদার সাহেব। কি হয়েছে শিয়া? নমিতার কণ্ঠে সিয়া ঘাড় ঘুরিয়ে তাকালো, ত্যক্ত কণ্ঠে বলল, আরে এই পাগল লোক নিজের ব্যথার উপশম না খুঁজে আমার সাথে তর্ক করছে। নমিতা সুবেদারকে এক দেখাতেই চিনে ফেলল, ঠান্ডা গলায় বলল, উনি একজন লাইসেন্সপ্রাপ্ত স্বনামধন্য এমবিবিএস ডক্টর। আপনার তার কাছে চিকিৎসা নিতে ইচ্ছে না হলে আপনি অন্য কারোর থেকে নিন, কিন্তু যারা অসুস্থ অন্তত তাদের নিতে দিন। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, হাসপাতালের পরিবেশ এমনিতেই খারাপ। সুবেদার সুচারু দৃষ্টিতে সিয়াসা আর নমিতাকে পর্যবেক্ষণ করল। একজন নার্স এসে দর্পণকে সিয়াসার কেবিনে নিতে সাহায্য করল, আর সুবেদার সে ব্যথা নিয়ে বেঞ্চিতে ঘাপটি মেরে বসে আছে। সে কোনো মতে এ ম্যানারলেস হাতুড়ে ডাক্তারদের থেকে চিকিৎসা নেবে না। তার আঘাত অতটা গভীর নয়, কিন্তু দর্পণ স্যারের তো আঘাত বেশি লেগেছে, তার এই মুহূর্তে চিকিৎসা নেওয়া প্রয়োজন। নমিতা একটা পানি ভর্তি গ্লাস এনে একজন নার্সের হাতে দিয়ে সুবেদারকে দিতে বলল। নার্সি তার কথা মতো গ্লাসটি সুবেদারকে দিল। ক্লান্ত অবসন্ন দেহে পানির গ্লাস দেখে সুবেদার একটু খুশি হলো, ঢকঢক করে খেয়ে ফেলল। 5 মিনিটের মধ্যে সুবেদার ঘুমে ঝরে পড়ল। নমিতা অলস হেঁটে সুবেদারের সামনে এসে দাঁড়ালো। নির্বোধ লোক, নিজের ভালো পাগলেও বুঝে, আর এই লোক ব্যথা শরীরে ইগো দেখাচ্ছে। এই এটাকে আমার কেবিনে নিয়ে যান তো। নিভু নিভু চোখে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। শরীর বারংবার নিজেকে ছেড়ে দিলেও সে তটস্থ হয়ে বসে আছে। আঘাতের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে সিয়াসা ব্যান্ডেজ করছিল। হঠাৎ করেই দর্পণ হেলে পড়তে চাইল, সে ধরে ফেলল। সুচালো দাড়িযুক্ত গালে আলতো থাপ্পড় দিয়ে বলল, হ্যালো মেজর, খারাপ লাগছে, আর একটু ধৈর্য। বলতে বলতেই সিয়াসার নজর গেল পেছনের দেয়ালে রক্তে রঞ্জিত হয়ে বসে আছে। সে দর্পণের পেছনে উকি দিতেই আশ্চর্য হয়ে গেল পৃষ্ঠদেশের বাঁ কাঁধ বরাবর গুলিবিদ্ধ। সে আর্তনাদ করে উঠল। এতক্ষণ কিভাবে বসেছিল দর্পণ, তাকে জানানো উচিত ছিল। ফের আহত দেহটা হেলে পড়তেই সে নিজের সাথে জড়িয়ে নিল। 31 বছরের এই জীবনে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলেও কেউ কখনো আগলে নেয়নি, কিংবা জিজ্ঞেস করেনি কোথাও আঘাত পেয়েছে কিনা। পেশাগত নিয়ম অনুযায়ী সকলের সাথে জড়বস্তুর ন্যায় মূল্যহীন শক্ত খসখসে দয়ামায়াহীন হাতে স্টিলের স্ট্রেচারে ফেলে হাসপাতালে পাঠিয়ে দিত। অবস্থান অনুযায়ী টাকার বিনিময়ে সেখানে উন্নত চিকিৎসা নিয়ে ফিরে আসতো আবার নিজ কর্মে। অন্য সকলের পরিবার তো দূর দূর থেকে ছুটে আসতো আহত প্রিয়জনকে দেখতে। সেবা যত্ন করে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিত, কিন্তু তাকে দেখতে কেউ কখনো আসতো না। নিজের চিকিৎসা নিজে করিয়ে একা একা ফিরে আসতো। তবে হঠাৎ হঠাৎ জীবন হয়তো নিজের মোড় ঘুরিয়ে নেয়। আজ জীবন একটু সদয় হয়েছে বোধহয় কাঠখোট্টা মেজর দর্পণের ওপর। অনাথ চাল চুলোহীন ছেলেটার আঘাত দেখে কেউ আর্তনাদ করে উঠেছে, এটা যেন অচেতন মস্তিষ্কেও বিস্ময় নিয়ে এঁটে গিয়েছে। জীবনে প্রথমবার কেউ বুকে আগলে নিয়েছে। ওষ্ঠপুটে দুর্বল হাসি ফুটে উঠল। ভেঙে আসতে চাওয়া দেহটাকে আর ধরে রাখল না দর্পণ। নিশ্চিন্তে ভর ছেড়ে দিল। ভরসা বলতে এতটুকু সামনের মানবী তাকে আগলে নেবে। নিশ্চিল হতে থাকা স্নায়ু তখনও শুনল রিমঝিমের নানির চিন্তিত কণ্ঠ। চোখের সামনে ততক্ষণে সব কালো হয়ে আসতো। দেহ তার চেতনা হারিয়ে ফেলেছে, এতটুকু তথ্য শুধু থেকে গেল মস্তিষ্কে। স্নান নিশার নিশ্চল চাহনি নুয়ে পড়া উদরের দিকে। গতকাল পর্যন্ত তো এই উদরটা ফুলের টনটনে হয়েছিল। এখানটায় তার সন্তান ছিল, দুজনে একসাথে গতকাল রান্না করেছে, গল্প করেছে, সন্ধ্যার আরতি দিয়েছে।
তবে সে এখন মায়ের কাছে নেই কেন? সকলে কি বলে তাকে নাকি চিতায় রেখে শেষকৃত্য সম্পন্ন করে এসেছে? এটা কি করে হতে পারে? যার জন্য সে এতগুলো বছর অপেক্ষা করেছে, লোকের লাঞ্ছনা অপবাদ সহ্য করেছে, বন্ধা উপাধির সাদরে গ্রহণ করে ধৈর্য ধারণ করেছে, সে তাকে একটিবার দেখা না দিয়ে কিভাবে চলে গেল? তার কি মায়ের কথা মনে পড়ল না একটিবারের জন্য? পৃথিবীটা কি এতটা ভিত্তিহীন, যেখানে ভিত্তিহীনভাবে কেউ কাউকে এসে খুন করে যাবে? একটি বহুল আকাঙ্ক্ষিত সন্তানটি তার মা বাবার কথা একবারও চিন্তা না করে তাদের একলা করে চলে যাবে? এতটা নিষ্ঠুর কেন পৃথিবী? বিড়বিড় করতে করতে লক্ষ্মী হাতের ক্যানোলা মাথার ব্যান্ডেজ অস্থিরভাবে খুলতে লাগলো। নার্সরা ছুটে আসলো লক্ষ্মীর কাছে। উদ্ভ্রান্ত নিঃসার লক্ষ্মী তখন নিজের মধ্যে নেই। বিছানা থেকে নেমে মাটিতে গড়িয়ে পড়ল, হাতের সংস্পর্শে সকল কিছু ছুঁড়ে ফেলতে ফেলতে চিৎকার করে কেঁদে উঠল। পৃথিবী এত নিষ্ঠুর কেন? আমার বাচ্চাটাকে ওরা মেরে ফেললো কেন? সে কোথায়? সে তার মায়ের কাছে দেখা না করে কিভাবে চলে গেল? সে কি জানে না তার মা বাবা তার জন্য কত কিছু সহ্য করছে, কতটা অপরাগ্য অপেক্ষা করছে? তবে সে একটাবারও আমাদের কথা চিন্তা করলো না কেন? ছিঁড়ে ফোটা রক্তে টাইলসের মেঝে রঞ্জিত হয়ে গেল। পেটের সেলাই ছিঁড়ে গিয়েছে, ক্যানোলা ছিঁড়ে রক্তের স্রোত বয়ে গেল মেঝেতে। নার্সরা ছুটে গিয়ে সিয়াশাকে ডাকলো। সিয়াশা আসতেই উদ্ভ্রান্ত লক্ষ্মীকে দেখে হতবাক হয়ে গেল। সে কোনো মতে লক্ষ্মীকে আঁকড়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। অশ্রুসিক্ত নয়নে ফের সেলাই করার জায়গায় সেলাই করতে লাগলো। অনুভূতিহীন তাকিয়ে রইল সন্তান হারানোর হাহাকারে নেতিয়ে পড়া এক মায়ের দিকে। চেহারায় লাবণ্য একদিনেই নষ্ট হয়ে গিয়েছে। বিনোদকে এখন আশঙ্কা মুক্ত। স্ত্রী সন্তানের জন্য শেষ পর্যন্ত সেও লড়াই করে টিকে গিয়েছে। এই যাত্রায় সৃষ্টিকর্তা অনেক দয়া করেছে, সন্তান হারা মেয়েটাকে বিধবার তকমা লাগতে দেয়নি। মেয়েটি অন্তত বেঁচে থাকতে পারবে, তাকে সামনে নেবে বিনোদ। বান্দরবানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে প্রায় 3 দিনের মতো লেগে যায়। বিকাল 4টায় দর্পণের জ্ঞান ফেরে। দীর্ঘ 72 ঘন্টা চেতনাহীন মস্তিষ্ক সচল হয় ধীরে ধীরে। নিভু নিভু চোখ দুটো খুলে তাকালো। ঝাপসা হয়ে থাকা দৃষ্টি পরিষ্কার স্বচ্ছ হতে সময় লাগলো। বালিশে মুখ কাত করে উবু হয়ে শুয়ে আছে দর্পণ। দৃষ্টি পরিষ্কার স্বচ্ছ হতেই চিরচেনা মুখটি ভেসে উঠল দৃষ্টিতে। রিপোর্ট চোখ বুলিয়ে হাতে থাকা ইঞ্জেকশনটা স্যালাইনের ভেতর পুশ করে দিল। বিছানায় তাকালে একজোড়া সরু তীক্ষ্ণ নিটোল দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। সে মৃদু হাসল। গুড ইভিনিং মেজর, শরীর ভালো লাগছে? দর্পণ সপ্রতিভা হলো। আলসে অসুস্থ বদন টেনে তুলল। কড়া পড়া দেহটা বিছানার হেডবোর্ডে এলিয়ে দিল। সিয়াশা চেঁচিয়ে উঠল। পিঠ বিছানায় ঠেকিয়েছেন কেন? ব্যথা পাবেন তো, রক্ত বের হয়ে যাবে ব্যান্ডেজ থেকে। ডোন্ট ওয়ারি ডক্টর, ইটস অল রাইট। ইটস অল রাইট বললে কিভাবে হবে? আপনি ব্যথার জায়গায় ব্যথা দিচ্ছেন কেন? সহ্য ক্ষমতা আরও বাড়ানোর জন্য এইটুকু ব্যথা, কিচ্ছু হবে না। ম্লান দৃষ্টি মেয়েটির দিকে তাক করে বলল। সিয়াশা বোকার ন্যায় ভ্রু কুঁচকে বসে রইল। সিয়াশার হাবা গোবা প্রশ্নবিদ্ধ ভাবভঙ্গি উপেক্ষা করল দর্পণ। 2 আঙুলে কপাল ঘষে আদেশের স্বরে বলল, মাথাটা ভার হয়ে আছে, মাথাটা টিপে দিন ডক্টর। সিয়াশার বিভ্রম যেন আরও বেড়ে গেল। সে বিভ্রান্ত নিয়ে শুধায়, জি? মাথাটা টিপে দিন। এটা আমার কাজ নয়। এটা আপনার কাজ কেন হবে? এটা একজন ডক্টরের কাজ। একজন ডক্টরের দায়িত্ব হলো রোগীদের সেবা দিয়ে সুস্থ করা। এখন এইখানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ডক্টর শুধু খাইয়ে রোগীকে সুস্থ করবে। রোগী যদি মাথা টিপে দিলে সুস্থ হয়, আরাম বোধ করে, তাহলে ডক্টর রোগীর মাথা টিপতে বাধ্য, কারণ তার কাজ কি? রোগীকে সেবা করে তাকে সুস্থ করা। দেন ডু দিস। সিয়াশা হা হয়ে শুনল কাঠখোট্টা মেজরের লজিক। কি হলো, আমি ঠিক বলছি না? ফের দর্পণের প্রশ্নে সিয়াশা ঘন ঘন মাথা নাড়ল। সে ঠিক বলেছে। তাহলে মাথা টিপুন ফার্স্ট। সিয়াশা বিভ্রম নিয়ে দর্পণের মাথা টিপতে শুরু করল। দর্পণ মুচকি হেসে পাশের টেবিল থেকে পেপার হাতে তুলে নিল। চোখ বোলাতে বোলাতে জিজ্ঞাসা করল, আপনাকে একজনের দায়িত্ব দিয়েছিলাম, সে ঠিক আছে?
সিয়াশার মুখশ্রীতে মলিনতা ছেয়ে গেল, নত মস্তকে বলল, বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। তার হাজবেন্ড আর সে ঠিক আছে? হুম। সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালোর জন্যই করেন, এর জন্য মন খারাপ করার কিছু নেই। আপনি আপনার যথাযথ চেষ্টা করেছেন। আদ্যপান্ত দেখতে লাগলো কাঠখোট্টা মেজর সিয়াশা। তার মন খারাপের কথা কিভাবে জানলো দর্পণ? নরম হাতের স্পর্শে ওষ্ঠপুটে মৃদু প্রশান্তির হাসি নিয়ে হেডবোর্ডে মাথা এলিয়ে আছে দর্পণ। জীবনে কারোর থেকে পাওয়া এই প্রথম সেবাটুকু মন ভরে উপভোগ করছে। অনাথ পরিবারহীন ছেলেটার বুকের ভেতরে তখন তীব্র উত্তেজনারা হুটোপুটি খাচ্ছে। সবসময় এমন কেউ পাশে থাকলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে কি? সৃষ্টিকর্তা কি এটা মঞ্জুর করবে? তীব্র আকাঙ্ক্ষিত মানুষটিকে যখন আমরা পেয়েও একটুর জন্য হারিয়ে ফেলি, সেই অবর্ণনীয় ক্লেশ হয়তো অন্য কোনো কিছুর বিনিময়ে উপশম করা সম্ভব নয়। লক্ষ্মীকে বেশিরভাগ সময় ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। যেটুকু সময় সজ্ঞানে থাকে সেইটুকু সময় সন্তানের জন্য দিশেহারা উঠে নিজের শারীরিক অবস্থার অবনতি ঘটাচ্ছে। বিনোদের জ্ঞান ফেরে 4 দিন পর। লক্ষ্মীর সাথে এখন পর্যন্ত তার দেখা হয়নি। যখন থেকে শুনেছে তার সন্তানটা পৃথিবীর আরও দেখতে পারেনি, তখন থেকেই থম মেরে বসে আছে, নিষ্প্রভ নিষ্প্রাণ অনুভূতিহীন। বিনোদের পরিবারের সকলে তীব্র নিন্দা প্রকাশ করছে লক্ষ্মীকে নিয়ে। বিনোদকে বোঝাচ্ছে এই মেয়ে তার জীবনটা ধ্বংস করে দেবে, বাবা হওয়ার সুখ দিতে পারবে না, তার জীবনে অন্ধকার নেমে আসবে। এমন অলক্ষণে মেয়ের সাথে থাকলে সে যে কোনো সম্পর্ক ছেদ করে দেয়। বিনোদ মাথা তুলে তাকায় মা, ভাই, ভাবি, পরিবারের সকলের দিকে। সকলেই তার ভালো চায়, তাই তো তার ভালো থাকার কারণ কেড়ে নিতে চাইছে। তারা কি জানে না ভালোবাসা সমাজের সকল নিয়মের ঊর্ধ্বে? যেই ভালোবাসা সমাজের তৈরি করা নিয়মের কারণে ভালোবাসার মানুষটির হাত ছেড়ে দেয়, সেটা কখনো ভালোবাসাই হতে পারে না। সন্তান জন্ম দিতে না পারলে সেই মেয়েটির সাথে সংসার করা যাবে না, তাতে যত ভালোবাসার মানুষই হোক না কেন, এটা সমাজের নিয়ম। আর এই সমাজের নিয়ম যেই পুরুষরা মেনে চলে তারা মেরুদণ্ডহীন পুরুষ। একটা সন্তান কখনোই একটা সম্পর্কের মুখ্য হতে পারে না। সত্যিকারের ভালোবাসা থাকলে আরও বহু উপায়ে বাবা মায়ের সুখ লাভ করা যায়। ধৈর্য ভালোবাসা থাকলে সৃষ্টিকর্তাও হয়তো একদিন মুখ তুলে তাকাবে। এমন চিন্তা ভাবনা যেই পুরুষ বহন করে সে নিঃসন্দেহে সুপুরুষ। বিনোদ তার মধ্যেই একজন সুপুরুষের কাতারে পড়া লোক, যার ভালো থাকার জন্য লক্ষ্মীকে প্রয়োজন, তাতে সে বাবা হওয়ার সুখ দিতে পারুক বা না পারুক। আর তাছাড়া ডাক্তার ম্যাডাম তো বলেছে লক্ষ্মী সুস্থ হলে আবারও মা হতে পারবে। তবে চিন্তা কিসের? শরীরের হাড় ভাঙা যন্ত্রণা ফিকে রাখছে বিনোদের কাছে। লক্ষ্মী সুস্থ আছে এতটুকুতেই সে খুশি, সন্তুষ্ট। মুচকি হেসে সকলের উদ্দেশ্যে বলল, তোমরা অনেক কষ্ট করছো সকলে, এই কয়দিন আর কষ্ট করতে হবে না তোমাদের। এখন সকলে বাড়ি যাও, বিশ্রাম নাও। আমার আর লক্ষ্মীর বোঝাপড়া আমরা বুঝে নেব। যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না। বলেই সকলকে দূর দূর করে তাড়িয়ে দিল বিনোদ। সকলে হা করে দেখছে প্রতিক্রিয়াহীন বিনোদকে। তারা ভেবেছিল এবার হয়তো সন্তান হারিয়ে বিনোদ লক্ষ্মীর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। বিনোদের মা আবারও সাবধানী কণ্ঠে ঝামটা মেরে বলল, তুই আমার কথা এখনো গায়ে লাগাইতেছস না বিনোদ? একদিন বুঝবি এই অবাগী মায়ে তোর ভালো চাইতো। সময় থাকতে মা বাপের কথা শোন, ওই মাইয়ারে সাইরা দে। আমি তোরে এসে সুন্দর বউ আইনা দিব, দেখবি বছর ঘুরতে না ঘুরতেই বাবা ডাক শুনবি। মা বাপ কি কখনো ছেলে পুলের খারাপ চায়? বিনোদ অসুস্থ শরীরে প্রগাঢ় হাসল, বলল, মা বাপ কখনো সন্তানের খারাপ চায় না, শুধু সন্তানের ভালো থাকার কোথায় সেটা বুঝতে পারে না তারা। তুমি আমাকে এই পর্যন্ত বড় করেছ, এখন এতটুকু অন্তত বুঝতে পারি আমার ভালো থাকাটা কিসে। তোমাদের ধন্যবাদ, আমাকে এমন কুসংস্কারে আচ্ছন্ন করে বড় করনি। মুক্ত চিন্তায় অধিকারী, তাই হয়তো সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারি। তোমাদের কাছে কৃতজ্ঞ, অনেক করেছো আমাদের জন্য। আমাদের এখন দয়া করে একটু একা ছেড়ে দাও। বিনোদের পরিবার আর কিছু বলতে পারলেন না ছেলের শক্ত কণ্ঠের সামনে। তারা মুখ বিকৃত করে আরও কিছু গালমন্দ করে বেরিয়ে গেল। যেতে যেতে বউ পাগল তকমা লাগিয়ে দিয়ে গেল বিনোদকে।
ক্রেচে ভর দিয়ে বিনোদ হাসপাতালের বেড থেকে নামলো। নার্সরা নিষেধাজ্ঞা জারি করলে সে মুচকি হেসে বলেছে, আমি ঠিক আছি। আমার স্ত্রী, আমার প্রয়োজন, দয়া করে আটকাবেন না। বিনোদের কথায় নার্সটির মুখে হাসি ফুটে উঠল। মেয়েটি ভাগ্যবতী, এমন একজন সুপুরুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। ওষুধের প্রভাবে ঘুম যেন চোখ থেকে সরতে চাইছে না। চোখের পাতা ভারী হয়ে আছে, জোরপূর্বক মেলতে চাইল না। মেললেই যেন অসহনীয় ব্যথারা জেকে বসে বুকের ভেতরটায়। তার সন্তানটা দেখতে কেমন হয়েছিল, মায়ের মতো নাকি বাবার মতো? একটুও যে চোখের দেখাও দেখতে পেল না। একটা মায়ের জন্য এটা নারকীয় শাস্তি। তবুও কেউ যেন একটু অপেক্ষা করলো না তার জন্য। বদ্ধ চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেই সযত্নে সেগুলো কেউ মুছে দিল। ঘুমিয়ে ভারী হয়ে থাকা চোখ দুটো খুলে তাকালো লক্ষ্মী। বিনোদের হাসি মাখা মুখ দেখতেই যেন ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে আসলো। সে হাউমাউ করে কেঁদে উঠল, বিনোদের বুকে ঝাঁপিয়ে পড়ে। ক্রেচে ভর দেয়া বিনোদ কোনো রকম দাঁড়িয়েছিল। ব্যথিত শরীরে লক্ষ্মীকে সামলাতে বেগ পেতে হলো, তবুও এক হাতে আগলে নিল বুকে। ও বাবা, মায়ের সাথে একটা বার দেখা না দিয়ে কি করে চলে গেল? লক্ষ্মীর কান্নারত অভিযোগ ফের কান্নারত গলায় বলল, আপনি ঠিক আছেন? অনেক কষ্ট হচ্ছে আপনার, তাই না? আমি আরও কষ্ট দিয়ে ফেলেছি। আমাদের বাচ্চাটাকে আমি রক্ষা করতে পারিনি, আমায় ক্ষমা করে দিন। কুল কিনারাহীন দুঃখের সাগরে ভাসতে থাকা বিনোদ তখন পথহারা দিশেহারা পথিকের ন্যায় শান্ত ম্লান, যেন কোনো গতি নেই। যেই দুঃখের সাগর থেকে বেঁচে ফেরার কোনো পথ নেই, তাই বিনোদও চেষ্টা করল না বাচ্চার। দুঃখের সাগরে ভাসতে লাগলো চুপিসারে, দিশাহীন। অসহনীয় দুঃখের বিলাপ করতে করতে একটা সময় লক্ষ্মী নুয়ে পড়ল, বলহীন দেহে পড়ে রইল বিনোদের বুকে। বিনোদও নিশ্চুপ তাকে আঁকড়ে ধরে রাখল। দুঃখের কুল কিনারা খুঁজতে খুঁজতে লক্ষ্মী যেন কিনারা খুঁজে পেল। চকিতে বিনোদের বুকে থেকে মাথা তুলে বিনোদের দিকে তাকালো। বিনোদও তাকালো, মিষ্টি হেসে বিধ্বস্ত নিথর মুখটি থেকে অশ্রুগুলো মুছিয়ে দিল। লক্ষ্মীর ভেতরটা যেন তাতেও খা খা করে উঠল। লোকটা কত অমায়িক, সে নিশ্চয়ই তার থেকে ভালো কাউকে পাওয়ার যোগ্য। সে শক্ত করে তুলল নিজেকে, নিজের অশ্রু নিজেই বাহাতের উল্টো পিঠ দিয়ে মুছে কঠোর গলায় বলল, আপনি আরেকটা বিয়ে করুন বিনোদ। আমার কোনো সমস্যা নেই, আমার কোনো দাবি, কোনো অভিযোগ নেই আপনার উপর। বিনোদ তাতেও হাসল। রুক্ষ হাতের উল্টো পিঠ দিয়ে লক্ষ্মীর অমসৃণ গাল আলতো করে কয়েকবার ঘষে দিল। কপালে দীর্ঘ সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে মৃদু কণ্ঠে বলল, আগে তুমি সুস্থ হও, তারপর। লক্ষ্মী প্রথমে অবাক, দুঃখিত, বিমূঢ় হলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিল। আমার সুস্থ হওয়ার চিন্তা করতে হবে না, আমি মায়ের বাড়ি চলে যাব। আপনি সকালে বলুন আপনার সিদ্ধান্ত, তারা যেন তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করে। তুমি সুস্থ না হলে বিয়ে করব কি করে? লক্ষ্মী বিরক্ত হয়ে গেল বিনোদের হেয়ালি কণ্ঠে, বলল, আমি মজা করছি না বিনোদ। তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করছি? তো কি করছেন? পাত্রে অসুস্থ থাকলে বিয়ে করব কি করে? লক্ষ্মী হতাশ, বিরক্ত, ব্যথিত চিত্তে ফের নুয়ে পড়ল। সে কি বলছে আর এই লোক কি বলছে? পড়ে রইল বিনোদের বুকে। খানিকক্ষণ বাদ আবারও বলল, আমার কথা বোঝার চেষ্টা করুন বিনোদ। আপনি অন্য কাউকে বিয়ে করলে অতি শীঘ্রই সে আপনাকে বাবার ডাক শোনাতে পারবে। বাবা ডাক শুনলে কি বাবা হওয়ার সুখ পাওয়া যায় লক্ষ্মী? প্রথমবার আনস্টোনলিগ্রাফির রিপোর্ট যখন দেখেছি তুমি 1.5 মাসের গর্ভবতী, আমি সেদিনই আমি তো বাবা হওয়ার সুখ পেয়েছি। দিনকে দিন সমতল উদরটা যখন স্লিপিং হচ্ছিল, সুতির শাড়ি ভেদ করেও স্লিপ উদরটা দেখা যেত, আমি সেদিন বাবা হওয়ার সুখ পেয়েছি। তুমি যখন কোমরে হাত দিয়ে পা টেনে টেনে পেঙ্গনের মতো হাঁটতে, আমি তখন মুগ্ধ হয়ে দেখতাম নিজেকে, বলতাম আমি একজন বাবা। রোজ রাতে কাজ থেকে ফিরে যখন তোমার ফুকলো রুচির মতো পেটের 2 পাশে বালিশ দিয়ে দিতাম, তুমি আরামে ঘুমাতে পারতে, তখন ভাবতাম আমি একজনের বাবা। দীর্ঘ 9 মাস ধরে আমি তার একটা
বাড়ন্ত আচরণের লক্ষ্মী হয়েছি। আমি অনুভব করেছি আমি একজন বাবা। সে নেই তো কি হয়েছে, আমি তারপরেও তো বাবা, আমার গোলাপের বাবা। এর চেয়ে অতিরিক্ত আমার কাছে আর কিছুই চাই না। আমি একজনের বাবা, সে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, এতটুকু প্রার্থনা আমার তার জন্য। দিন শেষে আমি চিৎকার করে বলতে পারবো আমি একজনের বাবা, আমার গোলাপের বাবা। বিনোদের কথা শেষ হতে না হতেই লক্ষ্মী ঝরঝরিয়ে কেঁদে উঠল। বিনোদকে শক্ত করে জড়িয়ে ধরে এই প্রথম হয়তো বিনোদের চোখ থেকে খানিক অশ্রু গড়ালো। নিজের সন্তানের অস্তিত্ব বর্ণনা করাও এত সুখকর কেন? সে নরম মসৃণ কেশে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর এমন কথা কখনো বলবে না। আমরা ভালো আছি এভাবেই, আমরা ভালো থাকবো সবভাবে সবসময়। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আমাদের গোলাপ যেখানে রয়েছে সেও ভালো থাকবে। বাবা মা তার জন্য সবসময় প্রার্থনা করবে। লক্ষ্মী মাথা ঝাঁকায়। তারা ভালো থাকবে, গোপালের দিয়ে যাওয়া ক্ষণকালের মাতৃত্বের অনুভূতি আগলে ভালো থাকবে। গগনের লালচে আভা তখন পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার তরে। সময়ের সাথে প্রতিযোগিতায় সূর্য এখন পৃথিবীর আরেক প্রান্তে উকিঝুঁকি মারার জন্য প্রস্তুত। সময় যে বড্ড চঞ্চল, তাই অসার ধীর স্থির সূর্যকেও চঞ্চলতা প্রদর্শন করতে হয় তাল মিলিয়ে। বারান্দার সিলিংয়ের সাথে ঝুলে থাকা অ্যারোহেড গাছগুলো তীরের মতো মাথাগুলো এদিক সেদিক তাক করে রেখেছে। মানি প্লান্টগুলো অফ হোয়াইট দেয়ালের সবুজের আয়ম্বরে মুখরিত হয়ে নিম্নমুখী প্রবণতার বহিঃপ্রকাশ করছে। সবুজের সমারোহে আচ্ছাদিত বারান্দায় প্রাণের সুরক্ষার্থে লাগানো কোমর সমান কাচের পাতের সাথে অলস ভঙ্গিতে পা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সাইফ। হাতে একটা জ্বলন্ত সিগারেটের ফিল্টার। মাঝে মধ্যেই সে তাই সুখ টান দিচ্ছে। চৌকস মস্তিষ্কে কারো উপস্থিতি আন্দাজা করতে পেরে সতর্কতার সহিত ফিল্টারটা স্ট্রেতে চেপে পা দিয়ে ঠেলে কাঠের তৈরি টুলের আড়ালে লুকিয়ে ফেলল। অত্যন্ত স্বাভাবিক শান্ত লোচনে পকেট থেকে এলাচি বের করে চিবোতে থাকলো। ততক্ষণে সন্দিগ্ধ দৃষ্টিতে পরখকারী তার পাশে এসে দাঁড়িয়েছে। আশফাক আহমেদ চোখা হাসলেন। সে কি বাতাসে বড় হয়েছে? এই ছেলে তাকে কি মনে করে সে সিগারেট খাবে আর সে ধরতে পারবে না? নিজের চৌকস ভাবনায় আত্মগরিমা ফুটে উঠল আশফাকের ওষ্ঠপটে। নিজের চৌকসতার বহিঃপ্রকাশ করতে ভুলল না সে, তাই বলল, আশা জানতো তোমার এই বাজে বকে যাওয়া অভ্যাসের কথা? আপনার মেয়ে আমার অদ্যপান্ত পুরোটাই জানে, তবে এটা বাদে, এটা আপনার মেয়ে যাওয়ার পরে হয়েছে। সাইফের কথার বিপরীতে আশফাক তাচ্ছিল্য হাসল, বলল, দুরন্দন, আশা থাকাকালীন এমন কিছু জানলে তোমাকে সাথে সাথে তালাক দিত। সেজন্যই তো ছিল না, সিগারেটের ধোঁয়ায় আশার শ্বাসকষ্ট হতো, তাই হার্ড ড্রিঙ্কস খেতাম। বিকল্প উপায় কিন্তু অনেক ভালো একটা উপায়, তাই না? হ্যাঁ। আশফাক আহমেদ অবাক হয়ে গেল। তার মেয়ের সামনে সাইফ হার্ড ড্রিঙ্কস খেত আর আশা কিছু বলতো না? আশা কিছু বলতো না তোমায়? আমাকে তো কখনো কিছু বলেনি। বললে তো আমি সাথে সাথে তোমাকে জেলে পুরে দিতাম, মাদক সেমলের মামলা তার করে। আশা জানে আমার মতো একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝলেন? আর পুরুষ হলে এমনই একটু আধটু বদ অভ্যাস থাকে, বুঝলেন? ও তাই? কই, আমার তো এমন বদ অভ্যাস নেই। তবে কি আমি পুরুষ না? সেটা তো শাশুড়ি আম্মু বলতে পারবে। বলেই সাইফ পথ ঘোরালো। এই লোকের সাথে বেশিক্ষণ তর্ক চালানোর মানে চরিত্রহীন ট্যাগ পাওয়া। আশফাক আহমেদ রাগী দৃষ্টি নিক্ষেপ করল সাইফের দিকে। তোমার মতো বেয়াদব ছেলে আমি দুটা দেখিনি। এমন কথা বলতে পারলে তুমি নিজের শ্বশুরকে? সাইফ কথা বাড়ালো না, ঘরে ঢুকে গেল। আশফাকও পিছু পিছু ঢুকলো। গমগমে আওয়াজে জিজ্ঞাসা করলো, আঘাত পেয়েছো কোথায়? কোথাও না। তোমার শার্টে রক্ত ছিল। অন্যের রক্ত? আমার না। একদম মিথ্যে বলবে না আমার সাথে। সাহেব থামল, দম নিয়ে বলল, আমি আঘাত পেলে তো আপনি খুশি হবেন, তাই না? হ্যাঁ, খুশি তো হবই। এখন দেখাও কোথায় আঘাত পেয়েছ। গায়ে টি শার্ট খুলে ফেললো সাইফ। পেটের বাঁ পাশে ধারালো ছুরির কাঁচা আঘাত। সাথে করে আনা ফার্স্ট এড বক্সটি নিয়ে সাইফের পেছনে দাঁড়ালো আশফাক। অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে লাগাতে বলল,
অন্য কোনো ডাক্তারের কাছে যেতে পারতে। সাইফ হাসল শ্বশুরের কথায়। লোকটা অগোচরে যে তাকে ভালোবাসে তা প্রকাশ পায় না। গম্ভীর মুখটার সামিয়ানা ভেদ করে শ্বশুরের মুখের দিকে তাকিয়ে বলল, এর চেয়ে আপনার মেয়ে বেশি সহ্য করেছিল, এটা তার কাছে নগণ্য, তাই সহ্য করার চেষ্টা করছি, তবুও যেন মৃত্যু যন্ত্রণা অনুভব হয় না। আশফাক আহমেদের হাত থেমে গেল। বুকের ভেতরে জমানো কিছু ব্যথারা যেন উপচে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সামলে বলল, চাকরি জীবনে প্রেম করে বেরিয়েছ, আর এখন বাবার দায়িত্ব থেকেও পালাতে চাইছ। অবশ্যই তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন লোকের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। মৃত্যুর কথা শুনতেই এত ভয় পেয়ে গেলেন? আশফাক আহমেদ থতমত খেয়ে গেলেন, অপ্রস্তুত হয়ে বলল, আমি কেন ভয় পাবো? আমি তো গিন্নির চিন্তা করছিলাম। সিয়ার কি হবে তার কথা একবার ভাবছো না? এত হাইপার হওয়ার কিছুই নেই শ্বশুর আব্বা, মৃত্যু এত সহজ নয়, বুঝলেন? সাইফ টি শার্ট পরতে পরতে বলল। আশফাক আহমেদ ওষুধ গুছিয়ে রাখতে লাগলো। উদাসীন কণ্ঠে বলল, মৃত্যু কঠিন হলে সে এত তাড়াতাড়ি হার মেনে নিল কি করে? সাইফ থমকালো। ঘাড় কাত করে এক অসহায় বাবাকে চোখে পড়ল। সে কিছু বলল না, ত্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল। বুকের ভেতরটা ব্যথা করছে, একটু খোলা হাওয়ায় শ্বাস না নিলে দম বন্ধ হয়ে যাবে। আশফাক আহমেদ মৃদু হেসে সাইফের বিছানা বরাবর বিশালাকার দেয়াল জুড়ে হাসি মুখে বসে থাকা মেয়েটির দিকে তাকালো। এখন আর পাপা বলে ডাকে না। খুব রাগ করেছে কি? বিড়বিড় করে মেয়েকে বলল, এখন তো অকর্ম সাহেবকেও মেনে নিয়েছে, এখনো কেন রেগে আছো পাপার উপর? কান্নারা আসতে চাইলেও নির্দয় আশফাকের কাছে তারা পাত্তা পেল না। কুহেলির উত্তরই সবে মাত্র সরেছে প্রকৃতি থেকে, হাজির হয়েছে এক অনন্য অবর্ণনীয় সৌন্দর্য নিয়ে। গাছের সবুজ পাতা হলুদাভে পরিণত হয়ে রাস্তায় হুটোপুটি খাচ্ছে। কংক্রিটের রাস্তার কোল ঘেঁষে স্তম্ভিত পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে থাকা কাঠারি চাপা ফুল গাছের কিছু শাখা প্রশাখা পাঁচিলের ওপর থেকে রাস্তায় উঁকি দিয়ে আছে। সবুজের আড়ালে হলুদ পুষ্পগুলো খুব সহজেই নিজেদের দিকে জনমানবের আকর্ষণ কেড়ে নিচ্ছে। শীতল হাওয়া গায়ে শিরশির জাগাচ্ছে। ক্লোক্লিপ দিয়ে বাঁধা এলোমেলো কেশগুচ্ছ আলাদা করে দিল সিয়াসা। ঠান্ডা একটু কম লাগবে। হাসপাতাল থেকে ডিউটি শেষ করে বাসের জন্য দাঁড়িয়েছে। আজ নৌমিতা নেই, তার কাজ ছিল, সে আগে চলে গিয়েছে। বাস নির্দিষ্ট স্থানে দাঁড়াতেই সিয়াসা উঠে গেল বাসে। জানালা ঘেঁষে বসে আবারও প্রকৃতিতে ডুবতে চাইল। জানালায় কনুই ঠেকিয়ে তাতে মাথা এলিয়ে দিল অলস ভঙ্গিতে। নাসারন্ধ্র তখন ঝুপঝুপিয়ে প্রবেশ করে। খানিক ভিন্নধর্মী এক সুগন্ধ। আবারও সুগন্ধটা নেয়ার জন্য সে নাক ডুবিয়ে দিল ওভারসাইজ টি শার্টটির স্লিভসে। হ্যাঁ, এটা থেকেই গন্ধ আসছে। তার শরীরের গন্ধ এমন নয়। সে মুচকি হেসে এক হাতে গেঞ্জিটি এক কোণা টেনে নাকের সামনে ধরল। এটা দর্পণ তাকে দিয়েছে। সেদিন চিকিৎসাকালীন দর্পণের রক্তমাখা মাথা যখন তার গায়ে এড়িয়ে দিয়েছিল, সাফের টি শার্টটা নষ্ট হয়ে গিয়েছিল। গতকাল গেট দারোয়ান কাকা তাকে একটা প্যাকেট দেয় বলে মেজর দর্পণ দিয়েছে। খুলে সে এটি পায়, সঙ্গে একটা চিরকুট, যেখানে উপহার দেওয়ার কারণ স্বরূপ কৈফিয়ত দিয়েছিল ব্যক্তিটি। চিকিৎসকের থেকে সেবা নেওয়াই কাম্য, তার কোনো লোকসান করা নয়। সেনা কর্মকর্তাদের সক্রিয়তা সম্পর্কে বাড়তি কিছু বলার অভিপ্রায় রাখে না। মুচকি হেসে নাকে ঠেকিয়ে রাখল হাতটি। নাইস স্মেল। বাসের উৎপন্ন মৃদু কোলাহল ভেদ করে কারো ভরিক্কি কণ্ঠে সিয়াসা খানিক ভরকে উঠল। চমকে নিজের পাশে তাকালো। ঘন নিঃশ্বাস ফেলে ধপ করে বিশাল দেহী মানবটা বসে পড়ল তার পাশের সিটে। ব্যক্তিটিকে এই মুহূর্তে এভাবে আশা করেনি বিধায় দৃষ্টি তার প্রহ্লব। সাজারু কাটার ন্যায় চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। পরনে কালো ট্রাউজার ও অলিভ গ্রিন কালার ঢিলেঢালা গেঞ্জি। চোখ মুখের সতেজতা সাফ সাফ নির্দেশ করছে সদ্য স্নান সেরেছে। নাইস স্মেল। ফের দর্পণের প্রশ্নে সিয়াসা সপ্রতিভ চাহনি দিল। অপ্রস্তুত হেসে বলল, নো, আমি আসলে এমনিতেই দেখছিলাম সুগন্ধটা অন্যরকম, সাধারণ কোনো পরিচিত পারফিউমের নয়, তাই। সিটে মাথা এলিয়ে ঘাড় কাত করে তাকিয়ে আছে মেয়েটির দিকে। একে অপরের সাথে শক্তভাবে এঁটে থাকা ওষ্ঠদ্বয় ফের আলাদা হয়ে বলল, 2 hour এক্সারসাইজ ফুল ডে, ডিউটি আন্ডার দ্য ইউনিফর্ম,
one night sound sleep with this shirt, then I give it to you. বাক্যটি শেষ হতে না হতেই সিয়াশার নাক মুখ কুচকে ঘৃণিত কণ্ঠে ইউ ইয়াক বলে উঠল। কুচকানো মুখে সে দর্পণের দিকে তাকালো, জিজ্ঞাসা করলো, ঘামে জুবুথুবু সেই টি শার্টটা আমি পরে আছি। লোকটি চোখে হাসে, প্রগাঢ় হাসিটুকু অচিরেই দমিয়ে রাখা অষ্টপুটের আড়ালে। ঘাড় কাত করা অবস্থাতেই সে মাথা নেড়ে সায় জানালো। সিয়াশার গা ঘিন ঘিন করে উঠল। সে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকালো চোখে হাসতে থাকা ব্যক্তিটির দিকে, যার চোখ মুখ থেকে লুকিয়ে রাখা হাসি উদ্দীপ্ততা ছড়াচ্ছে। রাত 8:10 অথচ পাহাড়ি ওরে গড়িয়ে গা ছমছমে নিস্তব্ধতা নির্দেশ করছে যেন রাত 12টা ছুঁই ছুঁই। বাসে মাত্র 6 জন যাত্রী। লম্বাটে বিস্তৃত বাসটির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে এক একজন। বাসের এই নির্দিষ্ট সীমাবদ্ধতার মাঝেও মানুষ নিজেদের পছন্দকে গুছিয়ে নিয়েছে। মানুষের মাঝে এক আশ্চর্যজনক অভিযোজন ক্ষমতা থাকে। তাকে আপনি যতটুকু পরিধির মধ্যেই সীমাবদ্ধ রাখুন না কেন, সে তার মাঝেই নিজের সুখ স্বস্তি খুঁজে নেবে। বাসের অল্প স্বল্প শব্দ দূষণ আবার মাঝে মাঝেই জোরে চিৎকার করে বলে ওঠে, সামনে থেকে সরো সরো, রাস্তা দিচ্ছ না কেন? এত জোরে সাইরেন বাজিয়েই এটাই তো বলে। শীতকাল বিদায় নিয়েছে, খুব অল্প সময় হলো। রাত নামতেই গাছে গাছে নতুন একটু একটু শিশিরের দেখা মেলে। বাসের গতির সাথে তাল মিলিয়ে পাহাড়গুলো দৃষ্টিকে ঝাপসা করে ছুটছে উল্টো দিকে। বাতাসে কেমন একটা বুনো গন্ধ ভাসছে। সেই বুনো গন্ধ ভেদ করে পুরুষালী গন্ধটা নাসারন্ধ্রে ঝুপঝুপিয়ে প্রবেশ করছে। পুরো পুরুষালী গন্ধটি যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। থাকবেই না কেন? ব্যক্তিটির টি শার্ট গায়ে জড়িয়ে আছে, পরন্তু স্বয়ং ব্যক্তিটাই তার পাশে ঘাপটি মেরে বসে আছে। পুরুষালী গায়ের গন্ধ আকর্ষণীয় হয় এটা সিয়া জানে, তবে এতটা আকর্ষণীয় হয় এটা তার ধারণা ছিল না। ব্যক্তিটির মতোই তীক্ষ্ণ নজর যেমন তাকে পুরোদস্তর ফালাফালা করে দেয়, তেমনি তার সুতীব্র বদনের গন্ধ তাকে উদ্বেগ করে তুলছে। তবে এটি নিছকই স্বাভাবিক ব্যাপার হিসেবে নিয়েছে সে। নিজের অভিপ্রায় বুঝতে না দিয়ে মিছে তুচ্ছতাচ্ছিল্য করেছে পুরুষালী গন্ধটাকে। আর চোখে তাকিয়ে দেখলো নির্লিপ্ত চিত্তে বসে থাকা ব্যক্তিটিকে। থমথমে গলায় জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন? ছুটি কাটাচ্ছি। বাসে? সিয়াশার মুখশ্রীতে তখন প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। ঘাড় কাত করে এক দৃষ্টিতে শান্ত ম্লান চোখে তাকিয়ে থাকা দর্পণ আবারও জবাব দিল, যতদিন পর্যন্ত মেডিকেলের রিপোর্ট শরীরে ফিটনেসের নিশ্চয়তা দিতে পারবে, ততদিন পর্যন্ত কোনো মেজর অপারেশন কিংবা তদন্তে অংশগ্রহণ করা যাবে না। তাই রাইট নাও ছুটি কাটাচ্ছি। আর ছুটি তো পরিবারের সাথে কাটায়, তাই না? পরিবার যদি বাসায় হয় তবে আমাকে তো বাসায়ই থাকতে হবে। ঝুলন্ত প্রশ্নবোধক চিহ্ন যেন ঝুলেই থাকলো। পরিবার আসলো কোত্থেকে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সদ্য ডিউটি থেকে এসেছেন। আপনার সিক্ত চুল তো সেটাই নির্দেশ করছে। আর আপনার পরিবার আছে? সিয়াশার কথায় দর্পণের মাঝে খানিক আয়ম্বরতা সৃষ্টি হলো। সে হাত বাড়িয়ে সিয়াশার স্কার্ফের এক কর্নার নিয়ে মাথা ঝুঁকিয়ে সিক্ত চুলগুলো মুছতে লাগলো। সিয়াশা যেন অবাকের চরম পর্যায়ে ঘুরপাক খাচ্ছে। বিভ্রান্ত চিত্তে জানালার দিকে কিছুটা সরে গেল। নিজ কর্ম শেষে দর্পণ আবার ঠিক হয়ে বসল। জানালার সাথে সেটে বসে থাকা মানুষটির দিকে তাকিয়ে বলল, দোষটা তো আপনার। প্রতিদিন 8:30টায় হাসপাতাল থেকে বের হন। আজ বের হয়েছেন 8টায়, তাই কাজ সেরে কোনো রকম গোসল সেরে চলে আসতে হয়েছে। চুল মোছারও সময় পাইনি। সিয়াশা হকচকালো। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, আমার বের হওয়ার সময় আপনি কি করে জানেন? আর আপনার সাথে আমার বের হওয়ার কি সম্পর্ক? ডাক্তার, আপনি রোগীর সুস্থতা নিশ্চয়তা আপনিই দেবেন, তা নয় কি? সেটা আপনি হসপিটালে আসবেন। বাসে বসে তো আমি আপনার চিকিৎসা করব না। ছি, একজন ডাক্তারের কাছ থেকে এমন কথা আশা করিনি। কণ্ঠে তিরস্কার খুঁজে পেতেই সিয়াশার ভ্রুকুটি এক হয়ে গেল। একজন ডাক্তার কি চেম্বারের বাইরে এসে তার শিক্ষা দীক্ষা জ্ঞান ভুলে যায়?
একজন ডাক্তারের তো সব জায়গায় রোগীর জন্য নিজেকে প্রস্তুত রাখে, হোক সেটা বাস কিংবা রণক্ষেত্র। কোথায় সমস্যা হচ্ছে বলুন? কাঠখোট্টা মুখাবয়বের হাসির দেখা মিলল। মৃদু হেসে বলল, আপাতত একাকিত্ব বোধ করছি, সঙ্গ দিন। সিয়াসা তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দর্পণের দিকে। কিছু বলার অবকাশ না দিয়েই লজিক দেখালো কাঠখোট্টা মুখাবয়বের চতুর ব্যক্তিটি। নিঃসঙ্গতা শরীর মন উভয় আরও অসুস্থ করে তোলে। একজন ডাক্তার হয়ে আপনার উচিত রোগীর সেবা করা। আপনার একটু সঙ্গ দেওয়াতে যদি রোগী সুস্থ বোধ করে, তবে এটা করার আপনার দায়িত্বর মধ্যে পড়ে। সিয়াসা ঠোঁটে ঠোঁট চাপলো। এই লোক অচিরেই তাকে বোকা বোকা লজিক দেখিয়ে নিজের সেবা করাচ্ছে। কথায় কথায় একজন ডক্টর বলে আপনি আমাকে দিয়ে সেবা করাচ্ছেন। এখন আমি ডক্টর হয়েছে দেখে পুরো দেশবাসীর নিঃসঙ্গতা দূর করব, এটাই বলতে চাইছেন আপনি? প্রয়োজনে ভেদে করতে হবে। নির্লিপ্ত কণ্ঠে বলল দর্পণ। উটকো মেজরের উটকো কথাবার্তায় সিয়াসা বেজায় চটে গেল। ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। এই লোকের সাথে তর্ক করাই বৃথা। উটকো লজিক দেখিয়ে তাকে দমিয়ে দেয়। দর্পণ মুচকি হেসে রাগী মেয়েটিকে দেখতে লাগলো। কথায় কথায় রেগে যাওয়া মেয়েগুলো ভারী আদুরে হয়, ভেতরটা নরম হয়। অফিস থেকে বিশ্রাম মিললেও সে বিশ্রাম নেয়নি। ট্রাই-7-এর সেই কেসটিকে রিওপেন করা হয়েছে। আজ প্রায় 8 মাস। সে এখনও কোনো সুরাহা খুঁজে পায়নি। যেখানেই যায় আটকে গিয়ে মেজর সাইফের কাছে। সেই পারে একমাত্র এই কেসকে গতিশীল করতে। এই কেসের জন্য সিক্রেট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সকলে মিলে কাজ করছে। যেখানের প্রধান কমান্ডার সে। তাই আপাত দৃষ্টিতে সে ছুটিতে থাকলেও সে ছুটি উপভোগ করতে পারছে না, আর তার ছুটির প্রয়োজনও নেই। ছুটিতে তার যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে তাদের ডিপার্টমেন্ট থেকে ছুটি দেওয়া হয়। সেই সময়টাতে সকলে ছুটি নিয়ে বাড়িতে যায়, পরিবারের সাথে হাস্যোজ্জ্বল আনন্দমুখর সময় কাটায়। কিন্তু সে এই ছুটি কখনোই গ্রহণ করে না। কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই, আর না কেউ তার জন্য অপেক্ষা করে। মাঝে মধ্যে যখন অনেক বিরক্ত হয়ে যায়, তখন 1 সপ্তাহ ছুটি নিয়ে সে বিভিন্ন পাহাড়ি এলাকাগুলোতে ঘুরতে যায়। একাকী জীবন উপভোগ করে। হাজারটা ক্ষত আঘাত নিয়ে রক্তাক্ত পড়ে থাকলেও কেউ বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করবে না কষ্ট হচ্ছে কিনা। কিন্তু এবার যে সে অযথা কারো মায়ায় আটকে গিয়েছে। তার একটু সঙ্গ পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। স্বার্থ ছাড়া জীবনের প্রথম কেউ তাকে আগলে নিয়েছে। এটা তাকে লোভী করে তুলেছে। সে চায় মানুষটা সবসময় তার পাশে থাকুক। ছুটির দিনগুলোতে কেউ তার জন্য অপেক্ষা করুক। প্রতিদিন ডিউটি শেষে যখন ঘরে ফিরবে, মানবহীন জড়বস্তুতে পরিপূর্ণ এলোমেলো অন্ধকারাচ্ছন্ন ঘরটা যেন আর না দেখতে হয়। কারো হাসি মাখা মুখ দেখতে পাওয়ার ইচ্ছা তীব্রতর হচ্ছে মনের ভেতর। আর এই সব কিছু সে এই রাগী মেয়েটির থেকেই আশা করেছে। নিজেকে সামলাতে পারেনি বিগত দিনগুলোতে। পিঠের ব্যথায় দেহে যখন তাপদাহ হুড়মুড় করে বাড়ছিল, তখন একটু মনে হয়েছিল মেয়েটি একটু আসুক, তার মাথায় হাত বুলিয়ে দিক, তাহলে সে সুস্থ হয়ে যাবে। তাই তো বিছানা ছাড়ার আগে মেয়েটির আত্মপান্ত সব তথ্য কালেক্ট করেছে। তবে মেয়েটির অজান্তে নিজের মধ্যে গড়ে তোলা এত লোভ, এত চাহিদা মেয়েটি কি মেনে নেবে? মেয়েটি কি হবে তার পরিবার? গোটা পৃথিবীতে কুল কিনারাহীন দর্পণের একমাত্র সম্বল, একমাত্র কিনারা। একরাশ লোভ, আশা, চাহিদা নিয়ে নির্মল চোখে তাকালো মেয়েটির দিকে, যে মুখশ্রীতে আলতো হাসি নিয়ে তিমিরে ডোবা পাহাড়ি রাস্তা দেখতে ব্যস্ত। হাতে জলজল করছে তার দেওয়া অলংকারটি। সে মৃদু হেসে নিজের তৃষিত চোখ দুটির তৃষ্ণা মেটাতে লাগলো। আজ শুধু তার দেয়া আভূষণ জড়িয়েছে বদনে, একদিন পুরো দর্পণটাই জড়িয়ে থাকবে নরম পেলব দেহটি, যেখানে থাকবে শুধু ভালোবাসা আর ভরসা। বিশালাকার দালানের মোজাইকের সিঁড়িতে দখলদারি করে আরামসে আয়েশ করে শুয়ে আছে নির্বাক ব্রাউন রঙা প্রাণীটি। দেহখানা হাট্টাগাট্টা, ভালো পরিবার বিলং করে, তাই তো খাই এমন তেল চর্বি বানিয়ে জমিয়েছে দেহে।
যেখানে সেখানে শুয়ে পড়ে। আরামপ্রিয় অলস প্রাণী বানিয়ে রেখেছে। নমিতা অ্যাপ্রন গায়ে ক্লান্ত অবসন্ন দেহে দাঁড়িয়ে আছে সিঁড়ির গোড়ায়। অনেক কাজ করতে হয়েছে আজ তাকে। এখন উপরে উঠতে পারছে না। কুকুরটির কারণে উপরে উঠতে পারছে না। এটা তাদের বাড়িওয়ালার কুকুর। লোকটার মতোই পেট মোটা আলসে প্রাণীটি ক্লান্ত গলায় বলল, ও হে অলস প্রাণী, যেখানে সেখানে শুয়ে মানুষকে করো না হয়রানি। রাস্তা ছাড়ো, নয়তো এক্ষুনি খাবে কেলানি। কুকুরটির তাতেও হেলদোল নেই। সে আরামসে নিজের গায়ের চর্মলেহনে ব্যস্ত। নমিতার মেজাজ হারাতে লাগলো। রুড়ো ভাষায় কয়েকটা কথা বলল, তাতেও কুকুরটি নিশ্চল। উঠবে কেন? তার মনিবের বাড়ি এটা। ভাড়াটিয়ার কথায় উঠলে সম্মানে আঘাত লাগবে যে। নমিতা এবার রেগে পাউচি কোনো দিবে এক লাথি। তবে অবলা প্রাণীটির ওপর এমন আচরণ যেন দৃষ্টিকটু লাগলো, মনেও আঘাত লাগলো পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির। স্বভাবসুলভ সুবেদার কারোর মুখের দিকে তাকায় না, এবারও তাকালো না। অর্ধেক দেখে বুঝেছে একজন ডাক্তার হবে। অ্যাপ্রন আর স্টেথোস্কোপ তো এটাই বলছে। ডাক্তার হয়ে এই দুটো ঝুলিয়ে ঝুলিয়ে না হাঁটলে যেন ডাক্তারি পড়াই বৃথা। অ্যাপ্রন এবং স্টেথোস্কোপ হয় একজন ডাক্তারের সৌন্দর্য, যেমনটা একজন রানীর সৌন্দর্য হয় তার মুকুট। এই দুটো আর সৎজ্ঞান একজন ডাক্তারের জন্য আত্মগরিমা, গৌরব বহন করে। তবে এই গৌরবময় সম্মানীয় পেশার প্রতি সুবেদার নামক এই সেনা কর্মকর্তার এক ঝাঁক অসন্তোষ কাজ করে। এই জন্য তার কাছে কারণের অভাব নেই। এই তো সেদিনকার ঘটনা। হাসপাতালে বসে এক গ্লাস পানি খেয়েছিল, এতটুকু মনে ছিল। এরপরে কি হয়েছে সে কিছু জানে না। লম্বা নিদ্রা যাপনের পর নিজেকে সুস্থ সবল চিকিৎসাপ্রাপ্ত ভাবেই আবিষ্কার করে প্রতিবন্ধী ওয়ারে। মুখে পানি ছিটায় তার নিদ্রা ভঙ্গ হয়নি, হয়েছে কোনো অসুবিধাগ্রস্ত শিশুর লালা ছুঁয়েছে তাতে। এই কর্মকাণ্ডর দ্বারা সে ডাক্তারদের ডাকাত বলে দাবি করেছে। কোন ডাক্তারের কাছ থেকে এমন আচরণ কিভাবে সম্ভব এই নিয়ে তার সংস্কার শেষ নেই। মুখের দিকে না তাকিয়ে হাঁটু গেড়ে কুকুরটিকে আদর করল। আদর করে উঠিয়ে দিল সেখান থেকে। কুকুরটিও ভালো আদর পেতেই লেজ নাড়াতে নাড়াতে উঠে গেল উপরে। সুবেদার তাকে উঠিয়ে নিজে উপরে যেতে যেতে বলল, দুনিয়া আর কত অধপতনে যাবে। ডাক্তাররা এখন ডাকাতের পরিণত হয়েছে। মানুষই এখন ভালো আচরণ পায় না, সেখানে একটা কুকুরের ভাগ্যে তো লাতেই জুটবে। মানবতা উঠে গিয়েছে পৃথিবী থেকে। এই পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী নৌমিতা বিস্ময় নিয়ে দেখছে সুবেদারকে। পরপরই গা চালিয়ে সুবেদারের গতির সাথে গতি মেলালো। ঘাড় নুইয়ে অবাক দৃষ্টি নিক্ষেপ করে সুবেদারের পথ আঁকড়ে ধরল। মিছে বিস্মিত কণ্ঠে বলল, আরে আরে, এই যে প্রতিবন্ধী মশাই, আপনি এখানে আসলেন কি করে? আমার চিকিৎসায় আপনার মাথার স্ক্রু কি একটু টাইট হয়েছে? ক্ষণপরিচিত বিরক্তিকর মুখটি দেখতে পেয়ে সুবেদারের বিরক্তির রাগ কোনোটার অবকাশ রইল না। বিকৃত কণ্ঠে বলল, আমি শুধুই ডাক্তার জাতিকে খারাপ বলছি। এখানে তো উল্লেখিত দু একজন ডাক্তার, যার জন্য পুরো জাতির নাম খারাপ হয়। আপনাদের মতো ডাকাতদের কোন ইনস্টিটিউশন সার্টিফিকেট দিয়েছে? হ্যাঁ, নমিতা হাসল। লোকটা খেপেছে। খ্যাপার কথাই সেদিন সে যে কাণ্ড ঘটালো। আপনার অসুবিধাগ্রস্ত মস্তিষ্কে সেই কথা ঢুকবে না। আপনি বলুন, আপনি এখানে কি করছেন? আমার পিছু নিচ্ছেন না তো? আমার কিন্তু বড় বড় সেনাবাহিনীর অফিসারদের সাথে ওঠা বসা। আপনার চাকরি নট করে দেবো এমন কিছু চিন্তা করলে। মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে, আপনি সেটার একটা সুন্দর স্যাম্পল। নিজেকে যতটা চালাক মনে করতেছেন ততটা চালাক আপনি নন। দুর্ভাগ্যবশত হয়তো আমি আর আপনি প্রতিবেশী। ভুলেও চা পাতা ছাই বলে বাপ জমিয়ে ঘরে ঢোকার চেষ্টা করবেন না, বলে দিলাম। সুবেদারের শাসানো কণ্ঠস্বর। নৌমিতার পেট ফাটা হাসি হাসল। একজন সেনা কর্মকর্তা বুঝি এমন হাস্যকর কথা বলে? সে বিচক্ষণ কণ্ঠে বলল, আপনার অসুবিধাগ্রস্ত মস্তিষ্ক ভুল বলেছে। মেয়ে মানুষের নয়, লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে। মেয়ে মানুষের বুদ্ধি তো শিরায় শিরায় থাকে, যেমনটা আমার। বিরক্তির চরম মাত্রায় পৌঁছে যাওয়া সুবেদার দাঁত কিরমির করে এক ধাপ এগিয়ে আসলো।
পনিটেল করা মাথাটায় নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল ঠেকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনার মাথায় সমস্যা রয়েছে। ডাক্তার নন, আপনি একজন ডাকাত, বুঝেছেন? না, বুঝিনি। নৌমিতার চটপটে কণ্ঠ। সুবেদার রেগে মেগে দ্বিতীয় তলার বাঁ পাশের দরজার দিকে হেঁটে গেল। রুরুভাবে কলিং বেল বাজাতে লাগলো। 2 মিনিট বাদেই কর্কশ গলায় কেউ গালমন্দ করতে করতে কেউ দরজা খুলল। এই হতচ্ছাড়া, তোকে ভালো বলতে বলতে তুই মাথায় উঠে গিয়েছিস? এত জোরে বেলকে বাজায় শুনি? সুবেদারের মায়ের এমন কথায় নৌমিতা খিলখিলিয়ে হেসে উঠল। সুবেদার নৌমিতার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে মায়ের দিকে তাকালো। আম্মা, মানুষ দেখে শুনে একটু কথা বলবে না? হ্যাঁ হ্যাঁ, ছেলের সাথে কথা বলতে এখন আমি মানুষ বিবেচনা করব। বলেই সে ভেতরে চলে গেল। সুবেদার ঠাস করে নিজেদের অ্যাপার্টমেন্টের দরজা লাগিয়ে দিল। নৌমিতা হাসতে হাসতে দোতলায় উঠে গেল। সে এতদিন জানতো না সুবেদার এখানে থাকে। সেদিন শুনেছিল নতুন ভাড়াটি এসেছে, তারাই হয়তো। থানচিতে হওয়া হামলায় 2জন ঘাতক স্থলে মৃত্যুবরণ করেন, আর বাকিদের কাউকেই আটক করতে পারেননি সেনাবাহিনী কর্মকর্তা ও বিজিবির লোক। মেজর ওয়ালিউল্লাহ এতটুকু বলে থামল। প্রেস মিটিংয়ের সামনে দাঁড়িয়ে আছে 6 জন সেনা কর্মকর্তা। থানচির এই হামলার নিরাপত্তা বাহিনীর প্রধান কমান্ডার দর্পণ এহসান থাকলেও তার শারীরিক অসুস্থতার কারণে তাকে সামরিকভাবে সব কিছু থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই প্রেস মিটিং মেজর ওয়ালিউল্লাহ অ্যাটেন্ড করছে। প্রেস মিটিং শেষ করে মেজর ওয়ালিউল্লাহ থমথমে মুখে মেইন অফিসে ঢুকল। চওড়া বুকটি দাপিয়ে শটান দাঁড়িয়ে আছে। চোয়ার শক্তভাবে এঁটে আছে। মেজর ওয়ালিউল্লাহ সোজা দর্পণের সামনে এসে দাঁড়ায়। হাতের কাগজটি তার হাতে দিয়ে চোখে চোখ রেখে বলে, এটাই শেষবার, হয়তো আমরা শেষ হব, নয়তো তারা। দর্পণ সপ্রতিভ চাহনি দিল। মুখশ্রীতে শ্রদ্ধার আভা ফুটে উঠেছে অচিরেই। বিগলিত কণ্ঠে বলল, আমি জানতাম একজন দেশসেবক কখনোই নিজেকে লুকিয়ে রাখতে পারে না। থ্যাংক ইউ স্যার। এইবার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবেই হবে। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ। আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।